এটা ভাবতেও ভালো লাগে যে সিনেমা দেখে আমরাও মুভড হই। অনেক দিন আগে কোথাও কোনো একটা সিনেমা হলে বসে বা দেখার সময় সত্যজিৎও সেই সেম সিনেমা দেখে মুভড হয়েছে। আমার মনে হয় যে কোন ফায়াকুন গানের মানে যদি আপনি দেখেন দেখবেন সবটা কুরআন থেকে নেওয়া। ওই যে একটা সিন থাকে না, যে গান গাইতে গাইতে যেন জোন আউট হয়ে যাচ্ছেন, ক্যামেরাটা হচ্ছে মুভ করতেছে, তো ওর ওই জোন আউটের জায়গাটা দেখলে বোঝা যায় যে আসলেই মানুষ যখন তার ঈশ্বরের সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে যায় তখন ওনার কাছে পৃথিবীর কোনো কিছুই ওনার আশপাশ দিয়ে যায়। যে বাংলাদেশের বর্ষাকে, বর্ষা যে আসলে কত সুন্দর এটা মনে হয় ওনার আগে আসলে কেউ দেখায়নি, এবং ওনার মতো করে এখনো মনে হয় কেউ দেখাতে পারেনি। ঠাকুর, তারপর হচ্ছে তোমার কাটাই কাটাই সিরিজের ওই যে পিকে বসু, সত্যজিৎ রায়, ইভেন হচ্ছে ফেলগুদা, সবার হচ্ছে ক্রিয়েটিভ পার্সনদের না মি টাইম প্রচুর একটা ইম্পর্টেন্ট জিনিস। নিজের মতো করে ভাবা, নিজের মতো করে নিজের মধ্যে থাকা, বা নিজের চিন্তা করার সময় নিজের স্বপ্ন নিয়ে। একদিক দিয়ে প্রচুর মানুষ দুর্নাম করে গেছে, আরেক দিক দিয়ে পুরো ইউনিভার্সের আ লট অফ পিপল এন্ড ইভেন দ্য ইউনিভার্স তাকে পুশ করছে এই কাজটা করার। প্রত্যেকটা মানুষের, রমা বন্দ্যোপাধ্যায় বলি, সত্যজিৎ রায় বলি, বিজয় রায় বলি, সবাই সবার জায়গাতে না খুব স্ট্রিক্ট ছিল, হইলেই এটাই করবো, নইলে বাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট। এখানে আমরা ফিকশন, নন ফিকশন, বিজনেস, সেলফ হেল্প সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। তবে আজকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ স্পেশাল ব্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনা করব, যেটা হচ্ছে পথের পাঁচালী থেকে কিভাবে সত্যজিৎ রায় সিনেমা তৈরি করলেন, কিংবা সত্যজিৎ রায় সিনেমায় চলে আসার গল্প, কিংবা আমাদের একজন কিংবদন্তি পরিচালক পাওয়ার গল্প। আজকে আমার সাথে আছেন আরও একজন ভীষণ এই যে ব্যাপার স্যাপার নিয়ে খুবই কি বলবো যে একজন সিনেমা ক্লাবার বলেন, জাহাঙ্গীরনগরের সিনেমা ক্লাবের মেম্বার বলেন, সব কিছুই। ভাবনা মুখার্জি আপু, কেমন আছেন? হ্যালো, ভালো আছি, থ্যাংক ইউ ফর দ্য ভেরি ব্রিফ ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ। না, আপনারা হচ্ছে অঞ্জন দত্তর সাথে কাজ করছেন, অনেক ব্যাপার স্যাপার আছে, সো আই হ্যাভ টু রেসপেক্ট ইউ ইন দ্যাট কেস। সো অঞ্জন দত্ত দাদা, আসসালামু আলাইকুম। আজকের ব্যাপারটা না খুবই স্পেশাল, বিকজ সত্য কথা, তোমাকে যখন আমি বলি যে চলো এটা নিয়ে একটা এপিসোড করি, তার আগেও আমি এই যে পথের পাঁচালী কীভাবে তুমি তৈরি করলেন বা অপরাজিত সিনেমাটা 14-15 বার দেখছি, আমি কিছু নোট রাখছি। অ্যান্ড ওই যে টাইমটা, যে টাইম আমাদের কিছু করার ছিল না, ওই টাইমে বসে বসে মুভি দেখতাম। ইভেন মুভির এক একটা সিন 3-4 বার করে দেখতে লিখে রাখতাম আর কি। সো দেখো, সত্যজিৎ রায়কে নিয়ে আমরা যখন কথা বলছি তখন হচ্ছে উনি একটা অ্যাডভার্টাইজিং কোম্পানিতে চাকরি করেন, ইংলিশ মুভি প্রচুর দেখেন, প্রচুর হচ্ছে তোমার মিউজিক লাভার, খুবই, তাও আবার ওয়েস্টার্ন মিউজিক লাভার। ওই মানুষ, যে মানুষ বাংলা সিনেমা পছন্দ করে না, যে মানুষ বাংলা সিনেমা দেখে না, বাংলা বইও পড়ে না, ডিটেকটিভ বই পড়ে তাও ইংলিশ, ওই মানুষকে পথের পাঁচালী ধরো তোমার সত্য কথা বলতে মুভি, আমরা ওই সময় যদি চিন্তা করি 1952-53 সালের মুভি, পথের পাঁচালী মুভির স্ক্রিপ্টই না। মুভি মানে কি তোমার হচ্ছে ওই তো রোমান্স, ফাইটিং, এই সেই সব কিছু থাকবে। বাট সত্যজিৎ রায়কে এই যে তোমার আমাটির ভেপু, পথের পাঁচালী, যে মানুষ কোনোদিন এগুলো ধারে পাশে ছিল না, তাকে হচ্ছে মুভিতে নিয়ে আসলো সরাসরি। সো এই যে ব্যাপারটা এত বেশি আমার কাছে ফ্যাসিনেটিং লাগে, এত বেশি প্রিয়, ওইটা নিয়ে আমি সারাক্ষণ কাজ করতে, এই জন্য তোমাকে পুশ করছে। সো তোমার বলো, পথের পাঁচালী বলো কিংবা পথের পাঁচালীর মুভির জার্নি কেমন তোমার, আসলে কেমন? অনেকবার দেখছো আই গেস, কেমন লাগছে? পথের পাঁচালীর আমাকে যখনই হচ্ছে অনেক সময় জিজ্ঞাসা করে যে ফেভারিট ট্রিলজি কি, মুভি হোক বা বই হোক, আমি সবসময় বলি পথের পাঁচালী। এবং পথের পাঁচালীর চাইতেও আমি আমার পার্সোনাল প্রেফারেন্সে অপরাজিত আমার কাছে অনেক বেশি পছন্দের। কারণ পথের পাঁচালীর ব্যাপারটা কি, পথের পাঁচালীতে আমি যদি দেখি আর কি, ওই গড়পড়তা, ওই রোমান্স, থ্রিলার, ওগুলো কিছুই ছিল না, কিন্তু যে জীবনের গল্প ছিল, এবং কোনো আহামরি জীবনের গল্প কিন্তু না, খুবই সাধারণ মানুষের সাধারণ জীবনের গল্প ছিল। এবং ওই জন্যই বোধ হয় আমরা যারা হচ্ছে গিয়ে শহরকেন্দ্রিক মানুষ, সত্যজিৎ রায় নিজেও কিন্তু শহরকেন্দ্রিক ছিল, শহুরে ছিল। হ্যাঁ, মানে উনি এই মুভি করার আগে কখনো গ্রাম দেখে নাই। তো ওই শহরকেন্দ্রিক মানুষ গ্রামের প্রকৃতি বলি, গ্রামের মানুষের জীবনযাত্রা, গ্রামের মানুষের মেন্টালিটি, সেগুলা কিভাবে তাকে ইম্প্যাক্ট করছিল। এবং ওই যে গ্রামের মধ্যে থেকেও অপূর্ব রায়ের বা অপুর যেই পৃথিবী দেখার আকাঙ্ক্ষা, মানে একজন শহরের মানুষ যেভাবে একটা গ্রামের ছেলের পৃথিবী দেখার আকাঙ্ক্ষার মধ্য দিয়ে ইনফ্লুয়েসড হয়ে একটা ক্লাসিক উপন্যাস থেকে একটা ক্লাসিক সিনেমা বানায়, নিজে হচ্ছে বাংলা সাহিত্য বলি বা বাংলা চলচ্চিত্র জগতে একজন কিংবদন্তি তৈরি হয়ে গেল। উনি আমাদের সবাইকে ইনফ্লুয়েন্স করছে। উনি কিভাবে ইনফ্লুয়েসড হইল এবং যার দ্বারা হলে কিভাবে হইল, তার ওই জিনিসটাও খুব ফ্যাসিনেটিং ছিল। উনি কি ছিল মেনলি, ওই যে তুমি যেটা বললা আর কি,
যে উনি অ্যাড বানাচ্ছে, বিজ্ঞাপন, নট কিন্তু জীবনের গল্প বা সামথিং। পেট চালানোর জন্য তাকে কর্পোরেট লাইফ, হ্যাঁ তখনকার সময় কর্পোরেট লাইফ লিড করতে হচ্ছে। হ্যাঁ ক্রিয়েটিভ, বাট স্টিল ইট ওয়াজ টোটালি বেসড অন বিজনেস অ্যান্ড স্টাফ লাইক মার্কেটিং এর জিনিসপত্রগুলো। তো উনি প্রচ্ছদ বানানোর জন্য ওনার কাছে প্রথম আমাটির ভেপুর, মানে পথের পাঁচালীর চাইল্ড এডিশন আমাটির ভেপুর জন্য তাকে বলা হলো। সে তখনই ওই বইটা পড়লো, এবং ওই বই পড়ার পরে তার মনে হলো যেটা থেকে সিনেমা হইতে পারে। সে স্টোরি বোর্ড সাজাইলো, স্ক্রিপ্ট লেখলো অ্যান্ড এভরিথিং। কতটুকু ডিপলি একটা শহরের মানুষ কতটুকু গ্রামের জীবনযাত্রা, প্রকৃতির বর্ণনা এবং গ্রামের মানুষের মেন্টালিটি, জীবনধারাতে ইনফ্লুয়েন্স হতে পারলে এরকম একটা জিনিস তখনকার সময় চিন্তা করতে পারে। এবং আমরা যদি রিসেন্ট 2022 সালে যে অপরাজিত সিনেমাটা আছে, যেটা জিতু কামাল অ্যাক্টিং করছে, ওইখানে দেখাচ্ছে না যে উনি যখন মানুষের কাছে যাইতো এটার জন্য ফান্ড তোলার জন্য এভরিথিং, তখন সবাই একটা কথা কি বলতো, এইসব সিনেমা এখন চলে না, এইসব সিনেমা এখন চলে না, কেউ দেখবে না। ওই যে সাহসটা উনি পাইছিল, যে গল্পটাও এত ভালো এবং নিজের মধ্যে কনফিডেন্স থেকে যে সাহসটা উনি গ্যাদার করছিল, মাইন্ড ব্লোয়িং একটা ব্যাপার। হ্যাঁ মানে ধরো সত্যজিৎ রায় ওই যে জার্নিটা যদি আমরা ধরি, যে উনি একটা পাইলো তোমার, এবং আগে থেকে ক্রিয়েটিভ মানুষ ছিল, এবং আমরা অনেকেই জানি যে উপমহাদেশের প্রথম হচ্ছে সত্যজিৎ রায়, যে হচ্ছে সেলফি তুলছিল। মানে সেলফির আবিষ্কারক যদি আমরা বলি, যে নিজের ফোন মানে নিজের ছবি নিজে তোলার, যে এটাও সত্যজিৎ রায়ের করা। এবং তাদের পরিবার সুকুমার রায়, উপেন্দ্র কিশোর, পুরোটাই হচ্ছে একটা ক্রিয়েটিভ পরিবারই ছিল। তো তারপর যখন ধরো উনি গেল, ওনার ওই যে ট্রেনিং এর কাজে হচ্ছে লন্ডন গেল উইথ বিজয়া রায়। বিজয়া রায় আমাদেরকে এই আজকের আলোচনার একটা বিশাল ক্যারেক্টার হিসেবে থাকবে, কারণ বিজয়া রায় থাকবে, সাথে আরেকজন মানুষ থাকবে। আপু এটা নিয়ে আমি এই বইটা পুরোটাই পড়ছি ওনার জন্য, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, যিনি এই মানুষ, হ্যাঁ এই মানুষ যে পরিমাণে স্ট্রাগল করছে, এই স্ট্রাগল নিয়ে আজ অব্দি আমি কাউকে কথা বলতে দেখি নাই, ইভেন কোনো লেখালেখিও দেখি নাই, কিন্তু আজকে আমরা বলবো। সো উনি যখন লন্ডন গেল, লন্ডন যাওয়ার পর উনি বললো যে 6 মাসে উনি 99টা সিনেমা দেখছে। উনি কিন্তু এই যে এখন আমরা রিভিউ করি না, রিভিউ করি, স্টার দেই, উনার একটা আমি এই পড়ছিলাম যে উনি ওনার খাতা ছিল, ওনার খাতার মধ্যে উনি লিখে রাখতো একটা বই বা সিনেমা দেখলে এটা সম্পর্কে 1-2 লাইন উনি লিখে রাখতো যে এটা ভালো, অমুক জিনিসটা ভালো, এটা ভালো হয় না, এবং উনিও হচ্ছে নাম্বার দিয়ে রাখতো। হ্যাঁ, তো এইগুলোর আবার আগে ওনার একটা অভ্যাস ছিল, সেইটা যে বই থেকে যে মুভিগুলো হয়েছে, ওই মুভিগুলো যখন উনি দেখতে যাইতো তার আগে উনি মুভিটা মানে বইটা পড়তো, তারপর নিজে নিজে স্ক্রিপ্ট সাজাইতো যে ইফ আই ওয়াজ এ ডিরেক্টর অফ দিস ফিল্ম আমি কিভাবে গল্পটাকে নিতাম, তারপরে আবার হ্যাঁ মিলাই দেখতো। সো ইন্টারেস্টিং। ধরো উনি 99টা মতো ছবি দেখছে, কিন্তু একটা ফিল্ম যেটা ওনাকে ইন্সপায়ার করছে এবং বারবার দেখছে, সেটা হচ্ছে বাইসাইকেল থিফস। এই একটা মুভি ওনাকে নাড়াই দিছে আসলে, এবং উনি চিন্তা করছে কত সিম্পল ওয়েতে কত সুন্দর গল্প বলা যায়। সো এই একটা মুভি দেখার পর উনি যখন পার্কে হাঁটাহাঁটি করতে যাই, তখন উনি বলছিল যে আমি ঠিক যেই জিনিসগুলো আমার মুভিতে করতে চেয়েছিলাম বাইসাইকেল থিপসে, ওই জিনিসগুলোই উনি করে দেখিয়েছে। সো ওই একটা মুভি, ধরো আমরা 99টা মুভি উনি লন্ডনে গিয়ে দেখলেন, আগেও অনেক মুভি দেখছে, বাট দ্য অন মুভি যেটা তাকে ইন্সপায়ার করছে আর কি, বাইসাইকেল থিপস। তোমার কেমন লাগছে বাইসাইকেল থিপস? বলো। আমার এটা খুবই ভালো লাগছে, কারণ বাইসাইকেল থিপস আসলেই সত্যজিৎ রায়কে মুভ করতে পারছে। সো এটা আসলে কতটুকু পাওয়ারফুল একটা ফিল্ম সেটা বুঝাই যায়। তো অনেক সময় থাকে না, অনেকে ভাবে যে খুব সুন্দর একটা গল্প বলার জন্য হয়তো অনেক কিছুর দরকার, রিসেন্ট টাইমসের মতো যদি অনেক হয়তো হচ্ছে গিয়ে টাকা পয়সা ঢালতে হয়, ওটার মধ্যে অনেক কিছু দিতে হয়, অমুক দিতে হয়, তমুক দিতে হয়। কিন্তু তখনকার এত ভাস্ট টেকনোলজি ছিল না, এত আহামরি অ্যাস্থেটিকের কিছু ছিল না, এত ক্রিটিক কিছুই ছিল না তখনকার সময়। কিন্তু সাধারণ ওই যে মানুষের রুট লেভেলে মানুষের সিম্পল লাইফ লিড করার যে ইচ্ছাটা, ওই জিনিসটা সাধারণ ছোট ছোট বাচ্চাদের মধ্য দিয়ে বা অ্যাডাল্ট মানুষজন কিভাবে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো মিশে যাচ্ছে এবং নিজেদের লাইফে স্ট্রাগল কিভাবে করতেছে, বাচ্চাদেরকে বুঝতে দিয়ে বা না দিয়ে, বাচ্চারা হয়তো আবার বাচ্চাদের মতো করে সেই স্ট্রাগলটা দেখতে পারতেছেন, এভরিথিং। ওই পুরো জিনিসটা যখন একটা সিম্পল স্টোরি টেলিংয়ের মধ্যে, মানে আমরা আমাদের লাইফকে যখন দেখি ধরো আমাদের চারপাশে, তখনও আমরা কিন্তু নিজেদের মাথায় স্টোরির মতো করে নিয়ে কিন্তু সারাদিনটা আমরা রিক্যাপ করি, আমি যদি দিনের পরে রিক্যাপ করি। সো ওই মুভিটাও না ঠিক ওই রকমই, যে একদম খুবই সাধারণ জীবন যেভাবে চলে ঠিক ওই গল্পটাই উনি বলে গেছে, কিন্তু এমনভাবে ওই যে আমরা বলি না লিটল থিংস উনি এমনভাবে জিনিসগুলোর মাঝখানে ছড়ায় রেখে গেছে যেন তোমার থট প্রভোক হয়, নিজের সাথে যেন তুমি কানেক্টেড হতে পারো। ওই কানেকশনের জায়গা থেকেই বাইসাইকেল থিফস অত্যন্ত মানে কি বলবো, এত টাচ করার মতো একটা সিনেমা, মানে
এবং মানে নো ওয়ান্ডার, এই জন্যই হয়তো এটা এখনো পর্যন্ত মানে যারা যারা দেখছে কারোর কাছ থেকে আমি কখনো শুনি যে বাইসিকল থিফস তাদের খারাপ লাগছে। সবাই একটা কথাই বলছে যে এটা দেখে অনেক ভালো লাগছে এবং স্পেশালি ইন্সপায়ার্ড হয়েছে সবাই, যে যে যার যার মতো করে ইন্সপায়ার্ড হয়েছে লাইফে। যদি কেউ ওই যে অপরাজিতর মধ্যে একটা কথা থাকে না, যে অপু যে বলে যে সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, সে স্ট্রাগল করতেছে, অনেক প্যারা হইতেছে, তারপর সে বাঁচতে চাইতেছে। ওই বাইসাইকেল থিফসের ইনার একটা মেসেজ মনে হয় এটাই, যে সুন্দর করে বাঁচার যে ব্যাপারটা, এই জিনিসটাই মনে হয় মানুষকে সবচেয়ে বেশি মুভ করে, কারণ মানুষ তো বাঁচতেই চায়। ওই বাঁচার অনুপ্রেরণাটা দেয় দেখেই মনে হয় বাইসাইকেল থিফস আমাদেরকেও মুভ করে। এবং এটা ভাবতেও ভালো লাগে যে সিনেমা দেখে আমরাও মুভড হই। অনেক দিন আগে কোথাও কোনো একটা সিনেমা হলে বসে বা দেখার সময় সত্যজিৎও সেই সেম সিনেমা দেখে মুভড হয়েছে। ওই জায়গা থেকে আমার মনে হয় যে সত্যজিৎ রায়ের সাথে আমরাও নিজেরা কানেকশন ফিল করি। না, সত্যজিৎ রায় তো মনে হয় আমার ভিতরের একজন মানুষ। আমার কখনো মানে সত্য কথা, আমার যদি ধরো এই যে সাহিত্য জগতে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমার কাছে সত্যজিৎ রায়। কারণ উনি আমাকে যে ধরনের ইন্সপিরেশন দিয়েছে বা যে ধরনের লাইফ লিড করার অনুভূতি দিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। আমি এখনও বাসায় গেলে গ্রামের নদীর পাশে গিয়ে বসে থাকি আর মানুষজন মনে করে কোত্থেকে একটা পাগল আসছে। সো এইটা আর কি। যেমন তুমি রোমান হলিডে দেখছো? সো রোমান হলিডের যে মুক্তি, তুমি হাইওয়ে দেখছো ইয়ার ইমতিয়াজ আলীর? হ্যাঁ। সো দুইটা সেম না অনেকটা স্টোরি? হাইওয়ে লাস্টের এন্ডিং বাদ দিলে মেইন যে জার্নিটা, মানে রোমান হলিডের মধ্যে যে প্রিন্সেস যখন আসলো, একটা সিন আছে না যে ও হচ্ছে কি করতেছে, ওরা হেঁটে হেঁটে ধরে ধরে নিয়ে যেতেছে সিঁড়ির মধ্যে দিয়ে, সিঁড়িতে ওঠানো নিচে চলে যায় আর লোকটা হচ্ছে উপর দিকে উঠে যায়, পরে ওরা আবার এমনি ঘুরে নিয়ে আসেন এভরিথিং। সো ওই যে মানে দায়িত্ব বা কর্তব্যের খাতিরে একটা কাজ সে করে যাচ্ছে, কিন্তু সে ভিতর থেকে যে একটা ফ্রিডম চাচ্ছে, ওই যে ফ্রিডম, মেইন ফ্রিডম কি নিজের মতো করে থাকা। এক্স্যাক্টলি। হাইওয়ে তো সেম ছিল, যে ওকে নিয়ে গাড়িতে করে ঘুরতে যেতেছেন এভরিথিং লাইক দ্যাট, বাট ওই এন্ডে গিয়ে যে বুঝায় যে ও আসলে ততদিন ফ্রি ছিল না। ওই যে মানে আলিয়া ভার্জন কথাটা বলে যে তুমি কোথায় যাচ্ছে রাস্তা আমি জানি না, তবে আমি চাই না এই রাস্তা কখনো শেষ হোক। কোথায় যাচ্ছি জানি না, কোথা থেকে আসছি সেটা জানি না, पर ये রাস্তা বহুত খুবসুরত, এরকম একটা লাইন ছিল। সো সত্য কথা বলতে ইমতিয়াজ আলী লাস্ট 1 মাস ধরে আমার মধ্যে যে ধরনের ইনফ্লুয়েন্স করছে এবং ইটস আউটস্ট্যান্ডিং। আমি মোটামুটি সব মুভি দেখতেছি না, রকস্টার দিয়ে শুরু, রকস্টার বলি, তামাশা বলি, হাইওয়ে বলি, তারপরে হ্যাঁ প্রত্যেকটা মুভির মধ্যে তুমি দেখবা যে জীবনের ভিতরের। তুমি লায়লা মজনু দেখছো? লায়লা মজনু, লায়লা মজনু ওই যে তৃপ্তি দিমরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানের একটা ব্যাপার আমি জানি না, হয়তো বা এই ব্যাপারটা নিয়ে অনেক কথা বলতে চাইতেছিলাম বাট মানুষ পাইতেছিলাম না, আজকে বলি। লায়লা মজনু একটা সিনে হচ্ছে নায়কটা, আচ্ছা কি জানি বলো, স্পয়লার অ্যালার্ট, ঠিক আছে? নায়কটা যখন হচ্ছে একটু পাগল হয়ে যায় কাশ্মীরে গিয়ে, এটাও আরেকটা ইমতিয়াজ আলীর ফিল্মের সিগনেচার জিনিস, কাশ্মীর টাশ্মীর সব নিয়ে আসে উনি। সো কাশ্মীরে গিয়ে যখন উনি ওই যে কিছু লোক নামাজ পড়তেছিল, হ্যাঁ, আর ইমতিয়াজ আলীর নায়ক যে লায়লা মজনুর, ওই নায়ক হচ্ছে গিয়ে সামনে গিয়ে একটু মানে পাগল হয়ে গেছিল, উনি নিজের সাথে কথা বলতেছিল, আল্লাহর সাথে কথা বলতেছিল নিজে নিজে। একটা পয়েন্টে নামাজ পড়া যে ব্যক্তিগুলো ওনারা এসে ওই নায়ককে মারামারি শুরু করে যে আমরা এখানে নামাজ পড়তেছি, তুমি সামনে এসে কেন ডিস্টার্ব করতেছো, ঠিক আছে? নায়ক দুইটা সংলাপ বলে যেটা এতটা ডিপ আমি কল্পনা করতে পারি না। যেটা নায়ক বলে যে আমি তো তোমাদেরকে দেখি নাই, আমি আমার নিজের সাথে কথা বলতেছি, আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি, আমি আমার সত্তার সাথে কথা বলতেছি, আমি তো তোমাদেরকে খেয়াল করি নাই। হ্যাঁ, তাহলে তোমরাও তো ইবাদত করতেছিলা, তোমরাও তো তোমার আল্লাহর সাথে কথা বলতেছিলা, তোমাদের সত্তা ইয়ার সাথে কথা বলতেছিলা, তোমরা কেমনে আমারে খেয়াল করলা? মানে ওই যে ভালোবাসার একটা স্টেজ আছে বলা হয়, যে প্রথমে হচ্ছে কি জানো, ওই যে দিল সে মুভির একটা গান আছে সতরঙ্গিরে, সোনু নিগমের। তো ওই মুভির মধ্যে ভালোবাসার একটা স্তর দেখায়, যে প্রথমে হচ্ছে গিয়ে সে অ্যাট্রাক্টেড হয়, ইনফ্যাচুয়েটেড হয়, তারপর সে ওরশিপ করা শুরু করে, তারপর সে তার মধ্যে ডিজলভ হয়ে যায়, একদম ডিজলভ হয়ে যায়। সো ওই যে সিনটার কথা তুমি বললা, ওইখানে গাই আর কি, মজনুই তো ক্যারেক্টারটা যেটা আর কি ওর কথা, তো ও এতটা ডিজলভ হয়ে গেছিল যে ও যে ওর ঈশ্বরের সাথে কথা বলতেছে, ওইটাকে ও হচ্ছে গিয়ে মানে ভয় নিয়ে না, কনভারসেশন করার মতো এতটা বিলীন হয়ে গেছে যে ও কথা বলতেছে, ওর কাছে পুরো দুনিয়া হচ্ছে আউট হয়ে গেছে, এবং ইবাদত আমি আর আমার ওই ঈশ্বরই আছে, আর কেউ নাই। এক্স্যাক্টলি, নামাজ বলো ইবাদত বলো এটাই কিন্তু হওয়া উচিত। এবং ওই যে স্পিরিচুয়ালিটির যে প্রশ্নটা উনি ওই জায়গাতে তুলছে, আমি প্রথমে স্কিপ করে গেছিলাম, পরে আমি টান দিয়ে দেখছি কি কোশ্চিন তুলছে এটা। সো এই যে মুভি বলো বা এই যে ব্যাপার স্যাপারগুলো বলো, এইগুলো যখন তুমি নিজের সাথে রিলেট করতে পারবা। আমি ধরো ইমতিয়াজ আলীর বলছিলাম যে আমি কুন ফায়াকুন নিয়ে এখন একটা আর্টিকেল লিখতেছি, যে কুন ফায়াকুন আসলে মানে ওটা তো
বলা ঠিক না, কুরআন ফায়াকুন গানের কথাগুলো সবগুলো কুরআন থেকে নেওয়া। এটা হচ্ছে তোমার একটু মানে যারা হচ্ছে একটু ওয়াইড মেন্টালিটি না তাদের কাছে একটু আঘাত লাগতে পারে, বাট আমার মনে হয় যে কুন ফায়াকুন গানের মানে যদি আপনি দেখেন দেখবেন সবটা কুরআন থেকে নেওয়া। সো আমি ওটা নিয়ে একটু পড়াশোনা করতেছি, হোপফুলি একটা পেপার লিখবো যে কিভাবে লস্ট ইন মাইন্ডে মানুষজন আমরা যারা যাই তারা কেন কুন ফায়াকুন শুনি। কুন ফায়াকুন আমি সেদিন একটা কমেন্ট দেখতেছিলাম, বুঝছো, কমেন্টে দেখা ইউটিউবে যে ডক্টর শুড প্রেসক্রাইব দিস সং অ্যাজ এ পেইন কিলার। এবং আমি একটা ভিডিও দেখছিলাম যে রণবীর কাপুর হচ্ছে কি জোন আউট হয়ে যায়, ওই যে একটা সিন থাকে না যে গান গাইতে গাইতে দেন হচ্ছে জোন আউট হয়ে যাচ্ছেন, ক্যামেরাটা হচ্ছে কি মুভ করতেছে, তো ওর ওই জোন আউটের জায়গাটা দেখলে বোঝা যায় যে আসলেই মানুষ যখন তার ঈশ্বরের সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে যায়, স্পিরিচুয়ালিটির একদম আমরা যে পিকে এসে চলে যায়। ইভেন আমাদের হিন্দু ধর্ম যেটা বলে আর কি, যে যখন একজন ধ্যান করতেছে, উনি যখন ধ্যানস্থ অবস্থায় ঈশ্বরের সাথে একদম উনি কানেক্টেড হয়ে যায়, তখন ওনার কাছে পৃথিবীর কোনো কিছুই ওনার আশপাশ দিয়ে যায় না, তখন উনি ওইখানেই বিলীন হয়ে গেছে, ওইখান থেকে ওনাকে নিয়ে আসা খুব কষ্ট। তো ওইটা তো খুব সুন্দর করে তাত্ত্বিক ভাষায় লেখা ছিল, এখনকার দিনে আমরা বুঝি যেটাকে আসলে জোন আউট বলে, জোন আউট হয়ে যায়। তো ওই যে উনি সিনেমাটিক এক্সপিরিয়েন্সের থ্রোতেই হোক, বা ওই যে তুমি বললাম আমি জানতাম না যে লাইনগুলো কোথা থেকে নেওয়া, ওই লাইনগুলো যদি তোমাদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়, কোনো থেকে উনি লাইনগুলো নিয়ে গানের মধ্যে বসায়, উনি যেভাবে লার্জার দেন লাইফ ওয়েতে জিনিসটাকে দেখাইছে। এবং ওই সিনটার কথা যদি আমি বলি, যে ও কিন্তু প্রথমে কিন্তু রণবীরের ক্লোজ আপ ছিল, ক্লোজ আপ থেকে আস্তে আস্তে যখন দূরে সরে যাচ্ছে তখন ও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আর বাকি সব কিছু বড় হয়ে যাচ্ছে। ঠিক একই রকম যে আমি যখন আমার ঈশ্বরের সাথে হচ্ছে বিলীন হয়ে যাচ্ছি, সব কিছু আছে মানে আমি নিজে যে ক্ষুদ্র হয়ে যাচ্ছি এবং সবটুকু জুড়ে শুধু উনিই চলে আসতেছে। তো এইভাবে উনি যে উনার সিনেমার মধ্যে বলো, গানের মধ্যে বলো, সবকিছু যে স্পিরিচুয়াল জিনিস দেখায়, মানে যে উনি নিজেও খুব স্পিরিচুয়াল নইলে এইভাবে আসলেই নর্মাল একটা মানুষ এভাবে ইমাজিন করতে পারে না। আমি বা তুমি কখনো এইভাবে ইমাজিন করতে পারবো না। আমরা হয়তো ওই যে ওই কি বলে যারা মারছিল ওই নায়ককে, তাদের মধ্যে হয়তো চিন্তা করবো যে আমি আমার মতো এরকম করতেছি, ও সে ডিস্টার্ব কেন করতেছে। বাট অ্যাকচুয়ালি যখন আমি আসলেই একটা কোনো কিছুতে খুব বেশি ডিজলভ হয়ে যাব, আসলেই আমার কাছে আউটার ওয়ার্ল্ড তখন ম্যাটার করবে না। এটাই ব্যাপার। এক্স্যাক্টলি। সো সত্যজিৎ রায় আমার ক্ষেত্রে কাইন্ড অফ দিস পারসন যে হচ্ছে আমাকে লাইফের প্রত্যেকটা স্টেজে শিখাইছে আসলে যে কেমনে কার লাইফের অনুভূতি সব কিছু। অ্যান্ড সত্যজিৎ রায় আমার জীবনকে ছোট করছে, মাস্ট বি, যে আমার লাইফে কোটি কোটি টাকা দরকার নাই, অনেক কিছু দরকার নাই, বাস বি ইয়োর অন লাইফ। এবং এই ব্যাপারটা ধরো সত্যজিৎ রায়ের মুভি করার অনুপ্রেরণাটা কখন আসলো, যখন উনি বাইসাইকেল থিফস দেখলো, দেশে ব্যাক করলো, তারপর হচ্ছে যে এই মুভির না এত স্ট্রাগল দেখো তুমি, 4 বছর ধরে শুটিং করা, ফান্ডিংয়ের জন্য এত কিছু করা। সো উনি যখন মুভিটা শুরু করলো তখন তো ফান্ডিংটা কিছু পাচ্ছে না, উনি চিন্তা করলো কি ইভেন এই যে আমরা যদি অনেক ব্যাপার আসে কথা না বলার, ক্যারেক্টার হান্টিংয়ে যদি যাই, মানে যখন হচ্ছে পুরোটা স্ক্রিপ্টটা সাজাইলো, স্টোরি বোর্ডটা সাজাইলো, যে আমরা যেটা এখন গ্রাফিক্স নভেল বলি, ওটা সম্ভবত স্টোরি বোর্ড যেটা সেটাই কাইন্ড অফ না, হ্যাঁ বলা যায়, তবে স্টোরি বোর্ডটা মেইনলি ইউজ করা হয় কেন, ধরো যে তুমি ওই সিনেমাটা, হ্যাঁ সিনেমার ক্ষেত্রে গ্রাফিক্স নোভেল হচ্ছে স্টোরি বোর্ড কাইন্ড অফ। হ্যাঁ আবার গ্রাফিক্স নোভেল তো ন যে হচ্ছে যে কমিক্স দিয়ে এইসব ব্যাপার স্যাপারে পুরো এটা করে। সো স্টোরি বোর্ডটা যখন উনি সাজাইলো পুরোটাই, তারপর তো দেশে আসলো, তারপর ক্যারেক্টার হান্টিং শুরু হইলো অপুর জন্য, জাহাজে বসে সারাদিন স্টোরি বোর্ড বানাইতো, লিখতো, আঁকতো, ডিডুল করতো সারাদিন। সো আপনারা হচ্ছে অপরাজিত সিনেমাটা দেখতে পারেন। অপরাজিত কিন্তু আপনার 2022 সালে যেটা বের হওয়া, সেটা বেসড অন এ স্টোরি, কিভাবে পথের পাঁচালী তৈরি করা হয়, পথের পাঁচালী কিভাবে তৈরি হলো। এবং সত্যি কথা বলতে সত্যজিৎ রায়কে এত সুন্দরভাবে পোর্ট্রে জিতু কামাল করছে। ইভেন আই স যে ওনার দাঁতের সামনে একটা অংশ হালকা ভেঙে দিয়ে, মানে উনি নিজেও যে কতটুকু সত্যজিৎ রায়ের মধ্যে ডিজলভ হয়ে গেছিল, বডি ল্যাঙ্গুয়েজ বলি, কথা বলার ধরন বলি, এক্সপ্রেশন, হাইটের কথা তো বাদে দিলাম, সে নিজেকে যেভাবে সত্যজিৎ রায়ের মতো করে তৈরি করছে, তার ডেডিকেশনটাও দেখার মতো ছিল। একদম সুন্দর করে। এবং হচ্ছে আমাদের সত্যজিৎ রায়ের যে ছেলে, নাম সন্দীপ রায়, উনি তো বলছে যে আমার বাবাকে দেখতেছি এখন, ঠিক আছে, যেমন ওই পরলোক থেকে উঠে আসছে, এই টাইপের মেকআপ ছিল, এত সুন্দর। সো ওই যে মানে কানেকশনটা ওইখানেই বিল্ড হয়েছে। এক্স্যাক্টলি, মানে আমি তো সত্যজিৎ রায়কে ফিল করতে পারি মুভি দেখতে দেখতে, যে ওকে এইটাই সত্যজিৎ রায় আসলে ছিল, এমনই ছিল। আমিও প্রথমবার মনে হয় রাত 12টা 12:30টার সময় দেখার জন্য ছাড়ছিলাম। আমি ঘুমানোর আগে আইদার একটা বই পড়ে বা একটা সিনেমার কিছু একটা অংশ থেকে ঘুমাই, কি জন্য জানি ওই দিন আমি হচ্ছে গিয়ে মানে পুরান জিনিস ঘাটতে ঘাটতে আচ্ছা একটা সিনেমা দেখি, 12টার সময় এমনি সিনেমাটা ছাড়ছি, শেষ না হওয়া পর্যন্ত আমি ওই দিন আর ঘুমাইতেই পারি নাই।
প্রথমবার যখন দেখছিলাম তখনের কাহিনী বললাম। এরপর আমি অনেকবার এই সিনেমাটা দেখছি এবং আমাকে পার্সোনালি এই সিনেমাটা কোন করছিল আমার মা আমাকে নিজে পথের পাঁচালী কিনে দিয়ে পড়তে দিছিল, পরে আমার মাই আমাকে দেখাইছে এবং এই অপরাজিত সিনেমাটা আমার মাই আমাকে দেখাইছে। থ্যাংক ইউ মম। সো ক্যারেক্টার হান্টিং এ যদি যাই, ধরো পত্রিকায় উনি বা বিভিন্ন কিছু দিচ্ছে, তার আগে তো উনি ক্যামেরাম্যান হিসেবে যাকে নিল সে কখন হচ্ছে ভিডিও ক্যামেরায় ধরে নাই, স্ট্রিট মানে স্টিল ফটোগ্রাফি করতো। সো এই যে প্রত্যেকটা ব্যাপারে সাহসিকতার পরিচয় দেওয়া, এবং এখানে না একটা কথা বলা আছে এই যে এই বইয়ে, যে 1900 কত সাল থেকে দাঁড়াও, এই যে 1952 সাল থেকে 1955 সাল পর্যন্ত পথের পাঁচালীর প্রশংসা কারো মুখে শুনে নাই। মানে 3 বছর যারা কথা বলছে তারাই দুর্নাম করছে, তারা হচ্ছে আশা দেখায় নাই। একমাত্র একটা মানুষ 3 বছর পরে সে প্রশংসা করছে। সো একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে আপনি যদি মন থেকে কিছু তৈরি করতে চান, মন থেকে কিছু এফোর্ট দেন, মানুষের কথায় কোনো দাম দিয়েন না। যদি আপনার মনে হয় ইউ আর ইন দ্য রাইট ওয়ে, ডু ইট। জাস্ট দ্য থিং ইজ যে এখানে সত্যজিৎ রায় যে কাজটা করতে চাইছে, সে তার প্যাশনটাকে ফলো করছে এবং সেটা ভালো কাজ করছে, সেটা ভালো সিনেমা বানাইতে চাইছে, উইচ ইজ এ গুড থিং, রাইট? সো ওই জন্যই তখনকার সময় সেই যে বললাম, যেটা তুমি নর্মালি বইগুলোর মধ্যেও যা যা আছে এবং অপরাজিত মুভির মধ্যেও যে তার স্ট্রাগলগুলো দেখাইছে, আমরা এখন সবাই ভাবি ওয়াও উনি হচ্ছে গিয়ে একজন লেজেন্ড ফিল্ম মেকার ছিল, সাহিত্যিক ছিল, উনি কত জোস সিনেমা বানায় গেছে, ওয়াও কত জোস একটা মানুষ ছিল। ওই জোস মানুষটার পিছনে যে ভয়াবহ লেভেলের স্ট্রাগল তার ফ্যামিলি মেম্বারদের, তার পিয়ার্সদের, এবং মানে ওটা জাস্ট অ্যামেজিং তখনকার সময়। সত্যি কথা, এখনকার দিনে মানুষজন প্যাশন ফলো করে প্রচুর সাপোর্ট মানুষ পায়। তখনকার সময়ে একজন ম্যারিড পারসন এক্সপেক্টিং আ বেবি, তার ফ্যামিলির থেকেও ধরনের সাপোর্ট পাওয়া, স্পেশালি তার ওয়াইফ বিজয়া রায় থেকে এরকম সাপোর্ট পাওয়া, তার ওয়ার্ক প্লেস থেকে যেই সাপোর্ট সে পাইছিল, 6 মাসের ছুটি এন্ড এভরিথিং। ওরা যে বলে না যে একদিক দিয়ে প্রচুর মানুষ দুর্নাম করে গেছে, আরেক দিক দিয়ে পুরো ইউনিভার্সের আ লট অফ পিপল এন্ড ইভেন দ্য ইউনিভার্স তাকে পুশ করছে এই কাজটা করার জন্য, কারণ সে অসম্ভব লেভেলের মন থেকে চাইছে। ইজ দিস লাইন ইজ ট্রু, যে হচ্ছে তুমি মন থেকে কিছু চাও, পুরো ইউনিভার্স হচ্ছে পুরো কায়নাত কোশিশ করে, যে ওম শান্তি ওমের ডায়লগ। হ্যাঁ, শাহরুখ খানের। বাট এটা মূলত হচ্ছে আলকেমিস্টের একটা লাইন আর কি। সো ওই আমরা ক্যারেক্টার হান্টিং এ ছিলাম আর কি, যে ক্যারেক্টার হান্টিং এর জন্য যখন হচ্ছে তোমার বিজ্ঞাপন দেওয়া হয়, তারপর তো বিজয়া রায় এবং সত্যজিৎ রায় যে অপুকে খুঁজে পাওয়া যে কাহিনী, ওরা বাসার সামনে খেলতে বায়োস্কোপ দেখতেছিল ইয়া দিয়ে, পরে হচ্ছে ওকে ডেকে নিয়ে আসে। অ্যান্ড অপু দুর্গা হচ্ছে যে একজন ইয়া দেখে, তোমার বিজ্ঞাপন দেখে ওনার বাসায় আসে, এবং ওই ইভেন্টটাও কিন্তু বেশ মজার ছিল। হ্যাঁ, যে উনি দেখে বলে যে আমার এখানে যে যাকে আমি এক্সপেক্ট করতেছি তার চেয়ে একটু বেশি শহুরে আপনি, এবং হচ্ছে আমার জন্য পারফেক্ট না। তারপরে বিজয়া রায় ওনাকে অপু, যে আমাদের গল্পের, তাকে হচ্ছে ইয়ার মধ্যে নিয়ে যে রুমের মধ্যে নিয়ে গিয়ে দুর্গাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে হচ্ছে মেকআপ করে, যে মেকআপ বলতে কি মেকআপ মুছে দেয়, মেকআপ বলতে মানে ওই ক্যারেক্টারের গেটআপে নিয়ে আসে। এবং তারপরে সত্যি অবাক হয়ে যায়, আচ্ছা আমি তো এমনই দুর্গা খুঁজতেছি। মানে এইখানে একটা জিনিস দেখো, জাস্ট বিজয় রায় ইজ নট দ্য ডিরেক্টর, রাইট? বাট সে কাস্টিং ডিরেক্টর থেকে শুরু করে, মুভি ডিরেক্টর, প্রোডাকশন ডিরেকশন থেকে শুরু করে, প্রোডাকশন ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ক্যারেক্টার হান্টিং, এভরিথিং। অপুকে যখন দেখার জন্য বিজয় রায় ওনাকে ডাক দিল যে দেখো জানলার সামনে দেখো বায়োস্কোপের একটা ছেলে দেখতেছে, দেখো তোমার মনের মধ্যেও তো এই যে কতটুকু সিঙ্কড ছিল তাদের মেন্টালিটি, একজন পার্টনারের মধ্যে আর কি চায় মানুষ, এতখানি সিঙ্ক যে মনে হচ্ছে দুজনই যেন একটা মানুষের দুইটা ভার্সন, মানে একটা মানুষেরই মেন্টালিটি দুইটা মানুষের মধ্যে। দুর্গাকে যখন সত্যজিৎ রায় নিজে কনফিউজড লাগতেছে না, সত্যজিৎ রায়ের মাথায় কিন্তু তখন আসে নাই যে আচ্ছা ঠিক আছে ওর গেটআপটা চেঞ্জ করে, কিন্তু বিজয় রায় কিন্তু নিয়ে আসছে, কতখানি সাপোর্ট দিছে ও একটা পার্টনার এরকম। জাস্ট এক্স্যাক্টলি, আমি তোমাকে অফলাইনেও বলতেছিলাম যে বিজয় রায়ের অবদান, আরেকটা মানুষের অবদানও নিয়ে আমরা কথা বলবো, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যিনি স্ত্রী ছিলেন, ওনার যে অবদান, ওটা আসলে নিয়ে খুব বেশি মানুষ কথা হয় না, ওটা নিয়ে আমরা বলবো। সো ধরো কাস্টিং মাস্টিং সব হলো, তারপর আমাদের এখানে সম্ভবত পথের পাঁচালীতে কানু বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রফেশনাল ক্যারেক্টার ছিলেন, হরিহর যিনি ছিলেন সর্বজয়ার স্বামী, উনি বাদে সবাই হচ্ছে যে হয় নতুন, জীবনে কখনো সিনেমা করে নাই, বা হচ্ছে যে তোমার ওই যে থিয়েটারে করছে একটু একটু, এই টাইপের আর কি, শখের থিয়েটার বল না, যে আমরা হয়তো স্কুল কলেজে করছি ওই রকম আর কি, নাটক করছি, সেরকম প্রফেশনাল বলতে একমাত্র চুনিবালা দেবী, যিনি অনেক আগে, তাও থিয়েটার আর্টিস্ট, নট সিনেমা আর্টিস্ট, আর কানু বন্দ্যোপাধ্যায় একমাত্র ছিল আর কি। হ্যাঁ, ওদেরকে নিয়ে একটা সিনেমা রেডি করছে, এবং
এটা সিনেমা পাড়া তো এত বেশি মানে হাসির একটা জিনিস হয়ে গেছে যে কোনো প্রফেশনাল নায়িকা নাই, নায়ক নাই, গান নাই, রোমান্স নাই, মারামারি নাই, মানে তখনকার দিনে যেটা ছিল মশলা, হ্যাঁ কোনো মশলাই ছিল না। এক্স্যাক্টলি। সো মোটামুটি রেডি হলো। এখন সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে ফান্ডিং, প্রযোজক আর কি, প্রডিউসার, ঠিক আছে। সো তখনকার মেন্টালিটির প্রডিউসার যারা ছিলেন এরা তো গল্প শুনে আর অবাক হয়, অপমানও করে যে কি ধরনের গল্প এটা, এটাতে টাকা উঠে আসবে না। শেষ পর্যন্ত ধরো সত্যজিৎ রায় কি করলেন, যে জায়গাটা সবচেয়ে কষ্টের, যে উনি কিন্তু প্রচুর সময় ধরে রেকর্ড সংগ্রহ করছেন। আমরা তোমার ধরো যেমন রেয়ার বই সংগ্রহ করার হ্যাবিট আছে, মারা গেলেও আমরা ওই বিক্রি করবো না ওই বই, ঠিক আছে। আমার কাছে কিছু কিছু অটোগ্রাফ দেওয়া বই আছে যেগুলো আমি মারা গেলেও বিক্রি করবো না। তো ওই রকম কিছু রেয়ার কালেকশন উনি বিক্রি করে, সাথে হচ্ছে যে বড় সাপোর্ট, ঘড়ি বিক্রি করে দেয়। আরেকটা যে পছন্দের সবচেয়ে বড় সাপোর্ট যেটা, বিজয়ের যে গহনাগুলো ছিল, ওই গহনাগুলো উনি বলে যে তুমি বন্ধক রাখো, যখন তুমি প্রডিউসার টাকা দেবে তখন তুমি দিয়ে দিও। তুমি চিন্তা করো, বিজয়ারাই তো একে কাস্টিং ব্যাপার স্যাপার ঠিকই আছে, বাট একজন স্ত্রী কতটা হচ্ছে সাপোর্টিভ হলে তার নিজের গহনাগুলো বলে যে বন্ধক রাখো, তুমি সিনেমা তৈরি করো। এবং অ্যাজ এ মানে কি বলবো, মানে নর্মালি যদি আমি বলি আর কি, নর্মালি কিন্তু মেয়েরা দেখা যায় সংসারের ক্ষেত্রে তখনকার সময়ের কথা বলতেছে, কি করতো, সংসার কিভাবে চলবে, কষ্টে হোক সৃষ্টি হোক টেনে নিবে। কিন্তু তাদের কাছে কিন্তু তখনকার সময় যেহেতু মেয়েরা চাকরি বাকরি করতো না, তাদের সেভিংস থাকতো না, এভরিথিং, তাদের সাপোর্ট থাকতো বিয়ের সময় পাওয়া গয়না। এক্স্যাক্টলি, যে স্বামী বর্তমান থাকা অবস্থাতেও সেটা আমার জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে, না থাকলেও সাপোর্ট হিসেবে সন্তানের জন্য হচ্ছে গিয়ে কাজ করবে বা নিজের সাপোর্টের জন্য রাখবে। ওই জিনিসটাকে একদম আনসার্টিন একটা ব্যাপার। সত্যজিৎ পথের পাঁচালী ওয়াজ তখনকার সময় তাদের জন্য একটা আনসার্টিন ব্যাপার ছিল, এখন ক্লাসিক হয়ে গেছে। কোন লেভেলের বিশ্বাস থাকলে, স্বামীর প্রতি ভালোবাসা বলি, অন্ধবিশ্বাস বলি, বা বন্ধু হিসেবে, একটা বন্ধু যেভাবে হেল্প করে, কতটুকু ভালো বন্ধু তারা দুজন হইতে পারলে তারা হচ্ছে সে ওই গয়নাগুলো হচ্ছে দিয়ে দিছিল, তুমি বন্ধক রাখো, ওনাকে কাজ করো। এবং উনি এই ধরনের কত টিপস দিত যে তুমি এইভাবে ট্রাই করো, এইভাবে ট্রাই করো। এবং উনি কিন্তু নিজে এখন যেটা বলে নেটওয়ার্কিং, উনি হচ্ছে নেটওয়ার্কিং করতো, আমার বান্ধবীর মামা অমুক, বান্ধবীর মামা তমুক, অমুকের সাথে অমুক তুমি যাও, অ্যান্ড এভরিথিং। অন্যান্য আমার মনে হয় তখনকার সময় যদি বিজয় রায় না হয়ে অন্য কোনো গড় পড়তা টাইপের মানে অ্যাভারেজমেন্টের হচ্ছে কেউ যদি হতো, তারা সেখানে কি বলতো, দরকার নাই, কল্পনা করতে পারি না পথের পাঁচালী উঠে আসতো কিনা। চাকরি করো, বাচ্চা কাচ্চা হচ্ছে, বাচ্চা কাচ্চা দেখভাল করো, সংসার ধর্মে মন দাও, বাইরের দিকে কোনো রাতের বেলা এসে খালি গান করতো, কি চাকরি বাদ দিয়ে কি শুরু করছো। গয়না দেওয়ার কথা তো এখানে বাদই। এবং উনি ওনার যে পিয়ার্সরা ছিল, সত্যজিতের যে পিয়ার্সরা ছিল, তাদের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে তাদেরকে অলওয়েজ একটা ইন্সপিরেশনের মধ্যে রাখা। তারা হয়তো একটু ডাউন, একটু হতাশ, উনি যেতে পারতেছে না, সবাইকে বেস্ট অফ লাক বলে সবার সাথে খুব বন্ধুর মতো মিশে তাদেরকে যে ইন্সপাইরেশন দেওয়ার ব্যাপারটা, উনি একজন অনবদ্য ক্যারেক্টার। উনি না থাকলে শুধুমাত্র সত্যজিৎরা কখনো পথের পাঁচালী বানাতে পারতো না। প্রত্যেকটা মানুষ না থাকলে আসলে পথের পাঁচালী হতো না। এটা পথের পাঁচালী আসলে কেন এতটা সাকসেস, এর মনে হয় এর পিছনের স্ট্রাগলগুলো, মানে একটা কাজের পিছনে স্ট্রাগল নিয়ে তো আমরা আলোচনা করছি। ধরো ফান্ডিং, পরে সত্যজিৎ রায়ের বিজয়ের গহনা, সত্যজিৎ রায়ের রেকর্ড সব কিছু বন্ধক রেখে বিক্রি করে মোটামুটি একটা টাকা আসলো, সেটা দিয়ে সেট বানাতে হচ্ছিল, শ্যুট করতে হচ্ছিল। শ্যুট শুরু হলো, কিছুদিন পর শ্যুট আবার বন্ধ, টাকা শেষ। এবং এই শ্যুট যখন শুরু হয়, আমার মনে আছে যে একটা সিন দেখানো হয়, প্রথম দিন হচ্ছে শ্যুটে যাবে সবাই, বেস্ট অফ লাক বলে গেল। তোমাকে আমি আদর্শ হিন্দুটুকু একটা কাহিনী বলছিলাম, হরিহর যখন তার স্ত্রীকে দেখার পর, হাজারি ঠাকুর তখন তার স্ত্রীকে দেখার পর একটা কথা বলছিল, হ্যাঁ, যে সারা জীবন অনেক কষ্ট করছে, এখন একটু আরাম করুক। ওই অবস্থায় একটা নারীর হচ্ছে ক্রেডিট স্বীকার করা, যেটা এখনো আমাদের পুরুষতান্ত্রিক সমাজে করে না মানুষজন, ওই করছিল। ওইটা যেমন একটা ছোট্ট জিনিস ছিল। আরেকটা ছোট্ট জিনিস এই জায়গাতে আমি খেয়াল করছি, যে যখন সত্যজিৎ রায় বাসা থেকে নামলো, বাসা থেকে নামার পর উনি একটা জায়গায় গিয়ে দাঁড়ালো, পরে দেখলাম বিজয়েরাও হচ্ছে যে ওনাদেরকে বাই বলে হচ্ছে রুমের একটা জায়গায় গেল এবং দুজনকে বাই বললো। সিম্পল একটা লাইন বা সিম্পল একটা থিংস, বাট আমার কাছে মনে হয়েছে ওই যে তুমি বললা না যে কতটা ওন করে ওর স্বামীকে, বা বিজয় রায়কেও কতটা ও চেনে, যে ওনাকে বাইটা দেওয়ার পরও আরেকবার হাত নাড়াবে, ওই জন্য ওখানে গিয়ে দাঁড়াইছিল। সো এটা যখন শুরু হলো, ধরো তোমার যেই আইকনিক সিন পথের পাঁচালী সবচেয়ে, ওই যে অপু দুর্গা ট্রেন দেখতে যাওয়া, ঠিক আছে, ওই সিনের শুটিং মানে খুব মজার কাহিনী। ধরো যখন ওই যে অপুকে
বলতেছে যে তুমি যখন যাবা এদিক ওদিক একটু তাকাবা, ঠিক আছে, কিন্তু ও তাকাচ্ছিল না। ওই ট্রিক্স গুলা হ্যাঁ মানে আমার দেখতেই অবাক লাগছে। পরে সত্যজিৎ রায় কি করলো, ওর 4 জন যে পিয়ার টিয়ার ছিল তাদেরকে 4 কোনায় মানে ঝোপের মধ্যে বসাই দিল। তারপর যখন সুবীর যাচ্ছে তখন হচ্ছে এদিক থেকে একবার এ ডাকতেছে একবার ও ডাকতেছে, তখন হচ্ছে অটোমেটিক সিনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম। সো এই ছোট ছোট ট্রিক্স মানে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানোর যে ওইটা আমার হচ্ছে গিয়ে আমার মনে পড়তেছে, যেহেতু বললা শুরুতে ইন্ট্রোডাকশনে বলছিলা জাহাঙ্গীরনগর থাকতে আমি এরকম একটা সিনেমা বানাইছিলাম আর কি, একটু সো ওইখানে একটা বাচ্চা ছিল, তা আমি বুঝতে পারতেছিলাম না যে কিভাবে করব। তো আমার সিনেমা জগতে আমার যে মেন্টার, আমি এই মুহূর্তে তাকে স্মরণ করতেছি আর কি, তো রিসান ভাই তখন আমাকে অনেকগুলো রকম টিপস শিখাই দিছিল যে বাচ্চা কীভাবে হ্যান্ডেল, যে অ্যাডাল্ট যাকে তুমি বুঝাচ্ছ সে কিন্তু তোমার কথা মতো কাজ করে ফেলতেছে এবং তাকে তুমি প্রপার ফিডব্যাক দিলে সে অ্যাকসেপ্ট করে সে আবার করে ফেলতেছে, বাচ্চাকে কিন্তু বাচ্চার মতো হ্যান্ডেল করতে হবে। সো আমার ওই সিনেমায় উনি হচ্ছে বাবুটাকে হ্যান্ডেল করছিল। তখন আমি তখন তো এই সিনেমা দেখিনি আর কি, এটা অনেক আগের কথা, সম্ভবত 17-18 সালের কথা। সো ওই টিপস অ্যান্ড ট্রিক্স উনিও মনে হয়, আমি জানি না উনি এখান থেকে শিখছিল কিনা, যে বাচ্চা, এবং উনি একটা কথা আমাকে বলছিল যে একটা বাচ্চাকে যদি প্রপারলি তুমি বুঝায়া একটা অ্যাক্টিং করায় ফেলতে পারো তাহলে তুমি বুঝিয়ে নিবা যে তুমি কিন্তু ভালো একজন ডিরেক্টর। এবং যে কারণ বাচ্চা তো নিজের মতো করে ছোটাছুটি করবে অ্যান্ড এভরিথিং তো করবেই, ওকে তো ফিডব্যাক দিলে তো ওইভাবে প্রপারলি বুঝবে না, তোমাকে ট্রিক্স কাটাইতে হবে ইনস্ট্যান্ট অন দ্য স্পট, এমন বুদ্ধি মাথা থেকে বের করতে হবে, উপস্থিত বুদ্ধি, এতখানি স্ট্রিট স্মার্ট হতে হবে যেন ওই জায়গায় তুমি কাজটা বের করার জন্য একটা বুদ্ধি বের করে ফেলতে পারো। এই সিনের জায়গাটা দেখার সময় অপরাজিতের বইয়ের মধ্যে যখন লাইনগুলো লেখা ছিল তখন আমার বারবার জিনিসগুলো আমার নিজের সাথে যে আমি আবার কানেক্ট করতে পারতেছিলাম যে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স কি পরিমাণ জরুরি আর কি। এক্স্যাক্টলি। এবং তুমি হচ্ছে হ্যাঁ সত্যজিৎ রায় যে কতটা বাচ্চা মানুষের মেন্টালিটি বুঝতো। তুমি মাস্টার অংশুমান পড়ছো? না, মাস্টার অংশুমান হচ্ছে শুনে নিও তুমি, যেহেতু এখন প্রচুর অডিও বুক শুনো, এটা প্রচুর একটা ফ্যাসিনেটিং ব্যাপার এবং শুনতে অনেক মজা লাগে, অনেক সুন্দরভাবে করা, এটাকে ন্যারেট করা। মাস্টার অংশুমানের ব্যাপারটা হচ্ছে এরকম যে ও একটা ছোট্ট বাচ্চার একটা ক্যারেক্টার আছে একটা মুভিতে, তো ওরকে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হয় আর কি মুভির জন্য, ওই ন্যারেট করছে পুরো গল্পটা। আমি তখন চিন্তা করছি যে সত্যজিৎ রায় একটা বাচ্চার মানসিকতা কত সুন্দরভাবে বুঝে যায়, এত সুন্দর করে একটা গল্প লিখে যায়। মাস্টার অংশুমান যদি পড়ো আরও ক্লিয়ার হয়ে যাবা, এতটা সুন্দর আসলে। এবং তুমি আরেকটা মুভি আছে সম্ভবত কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে, অপুর পাঁচালী, পরমব্রত আর পারণমিত্র, যেটা 12 সালে বের হয়, এটা তো দেখছি মানে ওইটা হচ্ছে ওইটার মধ্যেও কিন্তু ওইটা যদিও টোটালি একটা ডিফারেন্ট স্টোরি এন্ড এভরিথিং, স্টিল ওইখানে কিন্তু সত্যজিৎ রায় কিভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতো এন্ড এভরিথিং, এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে। সো আমি অপরাজিত দেখার আগে ওই মুভিটা আগে দেখছিলাম, তখনই আমি বুঝতে পারছিলাম যে আসলে উনি কিভাবে কাজ করতো, খুবই তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি কাজে দিয়ে দিয়ে, এবং ওনার যে উপস্থিত বুদ্ধিগুলা সব কিন্তু আবার ওনার মাথা থেকে বের হয় নাই। যেমন ওই যে অ্যানাদার সিন যে পুকুরের সামনে যে ব্যাপারটা, কুকুর, এবং মানে কতটুকু সুন্দরভাবে জিনিসটা চিন্তা করতে পারলে, নর্মাল অনুকূলে কি চিন্তা করতে চাচ্ছে, নর্মালি ল্যান্ডস্কেপে দেখা যাচ্ছে যে ওই যে কাঁধে একজন নিয়ে একজন মজুর যাচ্ছে, অপু যাচ্ছে, দুর্গা যাচ্ছে, পিছনে দুটো কুকুর আসতেছে, কিন্তু উনি নিল ছায়াটা, উনি ওই ছায়াটাকে নিল, এবং ওই কুকুর তো একবার সামনে যায় একবার পিছনে যায়, কোনোভাবেই শর্ট হচ্ছে না, মোস্ট প্রবলেম তার অনেকদিন টাইম লাগে এটা করতে, 11টা 12টা এরকম শর্ট নেয়, ওরা হচ্ছে টেক নিচ্ছে। সেই বিজয়া রায় আবার সেই সেটে এসে বুঝায় দেয় যে ওর হাতে একটা বিস্কুট ভেঙে এইভাবে রেখে দাও, তাহলে ওর পিছন পিছন যাবে। ওই যে আবার ওই সেম জায়গায় চলে আসতেছি যে ওনাদের দুজনের একই ধরনের উপস্থিত বুদ্ধি, একই ধরনের মেন্টালিটির কারণেই, এবং বাকিদের অন্য জায়গায় হলে কি হতো বা যে ভাই শর্ট এভাবে হচ্ছে না, যেন আমরা অন্যভাবে ট্রাই করি, বা হয়তো কুকুরটাকে বাদ দিয়ে দিই, জাস্ট ওরা 3 জন নর্মালি হেঁটে যাক। কিন্তু ওই যে তাদের গোল ছিল যে আমি অমুক লক্ষ্যে পৌঁছাবো, যেভাবে পারে মাথায় বুদ্ধি খাটায় কেউ না কেউ করে সেখানে হয়ে যায় আর কি, মানে গিভ আপ না করার একটা চূড়ান্ত নিদর্শন হচ্ছে পথের পাঁচালী। তুমি এটা বললা, ওই যে তখন তোমার ওই যে অপু আর দুর্গার ট্রেন দেখার যে জার্নিটা, ওটার প্রথমের প্ল্যান ছিল পুরোটা একটা টেকে নিবে, মানে ওই ট্রেন দেখতে যাওয়া, দৌড়ানো, ট্রেন আসা, পুরোটা একটা টেকে নিবে। কিন্তু ওখানকার যে সুবীর না, ক্যামেরাম্যান নাম আমি ভুলে গেছি, দুঃখিত, ওই ক্যামেরাম্যান যিনি ছিল, ওই ক্যামেরাম্যান সত্যজিৎকে বললো যে দাদা আপনি এভাবে চাচ্ছেন, এটা তো পুরো রিস্কি হয়ে যায়, যদি শ্যুটটা মিস হয় তাহলে আবার পরের ট্রেনের জন্য 1 ঘন্টা 45 মিনিট অপেক্ষা করতে হবে, এবং লাইটিং ইস্যু এন্ড স্টাফ ছিল। পরে উনি বললো যে এটাকে আমরা 2 ভাগে ভাগ করি, প্রথমে ওরা ট্রেনের আওয়াজটা শুনতে পারবে, দাঁড়াবে, কাট, পরে হচ্ছে দৌড়াবে। সো
দেখো এটা তো কিন্তু সত্যজিৎ রায় বলেন, এটা কিন্তু ওই ক্যামেরাম্যান বলছে। সো প্রত্যেকেই ওন করতো ব্যাপারটা, প্রত্যেকেই ইমাজিন করে রাখছে ব্যাপারগুলো। এবং আরেকটা সিন ছিল যে যেখানে যেদিন উনি ছিল না, হ্যাঁ, বৃষ্টির দিন উনি বুঝাই দিয়ে চলে গেছিল, বাকিরা সত্যি কথা আমাদেরও যদি এরকম কিছু থাকতো যে কারোর আন্ডারে কোনো কিছুতে কারো একটা প্রজেক্ট আমরা কাজ করতেছি, উনি হয়তো নাই, আমরা হয়তো নর্মালি আমাদের মতো করে করে চলে গেলাম, কিন্তু তারা কতখানি অন করতে পারলে বৃষ্টির জন্য বসেই আছে এবং বৃষ্টি আসলো ওই অবস্থায় তাড়াতাড়ি ওই যে তিরপল নাকি বলে ওগুলোর ভিতরে ক্যামেরাটা নিয়ে ওনারা কাজ টাজ করে ফেলছে এবং ঠিক উনি যেভাবে চাইছিল ওইভাবেই করছে। হ্যাঁ, ও মানে কি বলো যে টিম ওয়ার্কের একটা বিশাল বড় এক্সাম্পল এবং সবার ওনারশিপ এক্সট্রিম লেভেলের। এটা জরুরি, ওনারশিপ দেওয়া কাজে। যেমন বৃষ্টির কথা বললাম তোমাকে, আমি যদি ধরি আর কথা বলি, কাশফুলের কথা বলি, কাশবন যখন দেখে গেল সত্যজিৎ রায়, ঠিক আছে খুব সুন্দর, এবং ওনার একটা সিনও আছে। হ্যাঁ, পরে সত্যজিৎ রায় বলল যে ও কাশবনের জন্য 1 বছর অপেক্ষা করছে। সো সেট বানাচ্ছে না, একটা প্রকৃতির মধ্যে সিনেমা নিবে, বাইরের আউটডোর শুটের কিন্তু খুব প্রচলন ছিল না ওই সময় কলকাতার মুভিতে। তখন সবাই সেট বানায় কাজ করতো আর কি। কিন্তু জাস্ট ওই যে একটা সিন, যে সিনটা এখন আমাদের মনে লেগে আছে এবং থাকা উচিত, কারণ ওটার পিছনে অনেক স্ট্রাগল আছে। তারপর ধরো বৃষ্টির কথা বলতেছো, বাংলা মুভির চলচ্চিত্র জগতে এবং ওই পডকাস্টে বলা হয় যে বিশ্ব চলচ্চিত্রে সম্ভবত এরকম রেয়ার একটা ঘটনা যে পুরো বৃষ্টির সিনটা জাস্ট প্রকৃতির উপর দাঁড়ায় করা হয়েছে, যে আমি বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, প্রকৃতির থেকে যখন বৃষ্টি পড়বে তখন আমি শুটটা করবো। এবং কোন বই জানি ছিল যে বাংলাদেশের বর্ষাকে, বর্ষা যে আসলে কত সুন্দর, এটা মনে হয় উনার আগে আসলে কেউ দেখায়নি এবং উনার মতো করে এখনো মনে হয় কেউ দেখাতে পারেনি। এইটা তো বলা হয় যে সত্যজিৎ রায় আমাদের বর্ষার সৌন্দর্য দেখাইছে, হুমায়ুন আহমেদ দেখাইছে জ্যোৎস্নার সৌন্দর্য, ঠিক আছে? এমনি আর কি রিলেট করে। সো আসলে যে টিম ওয়ার্ক বলো, প্রত্যেকটা জায়গায় এত বেশি মানে এঙ্গেজ ছিল প্রত্যেকটা পার্সন, ইচ এন্ড এভরি। এক বছর করে যারা ওয়েট করছে, কেউ কিন্তু চলে যায়নি। আমি এরকম মনে হয় মানে কোনো পাই নাই যে কেউ চলে গেছে ইচ্ছা করে, অধৈর্য হয়ে হচ্ছে প্রজেক্ট থেকে কেউ লিভ করছে। সবাই কিন্তু শেষ পর্যন্ত 4 বছর ধরে শুট হয়েছে একটা মুভির, এবং এটাই খুব সেন্সিটিভ ব্যাপার হচ্ছে যে আমাদের যে বৃদ্ধ একটা থাকে ক্যারেক্টার চুনিবালা দেবী, ওনার বয়স বাড়তেছিল, উনি যে কোনো কিছু হয়ে যেতে পারতো। এদিকে আমাদের অপুর হচ্ছে যে বয়স বাড়তেছিল, গলা ভেঙে যেতে পারে, বা ওই ক্যারেক্টারের সাথে নাও ম্যাচ খেতে পারে 4 বছর, কারণ ওই সময় তো 4 বছর অনেক বড় ব্যাপার, কারণ ওর তো বয়সন্ধিকাল চলতেছে, হুট করে অনেক বড় হয়ে যেতে পারে। অপুর, দুর্গারও সেম কাহিনী। তারপরও সবাই এই ব্যাপারটাকে দেখছে, যখন দেখলো সত্যজিৎ রায় আর টাকা পয়সা পাচ্ছে না, শেষ পর্যন্ত একজন প্রডিউসার রাজি হলো টাকা দেওয়ার জন্য। কিন্তু পথের পাঁচালীর ভাগ্য এত খারাপ, ওই প্রডিউসারের কাজ ছিল কি একটা মুভি থেকে টাকা নিয়ে আরেকটা মুভিতে দেবে, কিন্তু ওর আগের মুভিটা ডাহা ফ্লপ করলো, উনিও আর টাকা পয়সা দিতে, একটা মুভিতে দেখছি টাকা পয়সা দেয় নাই, কিন্তু এই গল্পে বলা আছে যে ওনাকে হচ্ছে 40,000 টাকা দেয় ওই প্রডিউসার, পরে হচ্ছে টাকাটা চেয়ে নেয় যে আমি তো এটা তার ইনভেস্ট করতে পারতেছি না, আপনি আমাকে পরে টাকাটা দিয়ে দিন। তো আবার শুট বন্ধ, এদিকে অফিসের কাজ, এদিকে হচ্ছে তোমার এই যে ক্যারেক্টারদের বড় হয়ে যাওয়া নিয়ে ঝামেলা। এই টাইমে যে মানুষটা সবচেয়ে বেশি স্ট্রাগল করছে সত্যজিৎ রায়ের পর, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। কেন স্ট্রাগল করছে? এই মানুষের কাছে ওই টাইমে 10 থেকে 12টা প্রডিউসার আসছিল, বলতেছে আমাকে দেন, সত্যজিৎ রায় তো পারতেছে না, টাকা নাই, ওর হবে না, এই সেই করে। ওই মানুষটা ধৈর্য নিয়ে বসেছিল, এবং কোনো পেপার ওয়ার্ক কিন্তু ছিল না, মৌখিকভাবে জাস্ট বলছে যে ঠিক আছে, সত্যজিৎ রায় যখন আসছিল বাসায় যে আমরা তোমাকে এটা সত্য দিচ্ছি, তুমি ছবি বানাও, যখন প্রডিউসার টাকা পয়সা দেবে তখন আমরা একটা পেপার করে নিব, অ্যান্ড আমি তোমাকে হচ্ছে রিকোয়েস্ট করবো যে এখানকার পেপারটা বের করো তুমি, এই যে চুক্তিপত্রটা, এইটা আমি যদি আপনাকে দেখাই, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর চুক্তিপত্র হচ্ছে এইটা। সো চুক্তিপত্র ছিল মৌখিক, 4টা বছর ধরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর কাছে প্রপোজাল আসতেছে, এবং যে উনি নিজেও তখন অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ছিল, বাট স্টিল বাট আবার হচ্ছে এমন এত লোভনীয় প্রপোজাল, 20,000 30,000, তখনকার 30,000 20,000 অনেক টাকা। উনি তখন মানে আমি যতটুকু জানি যে রমা বন্দ্যোপাধ্যায় মোস্ট প্রবাবলি বিভূতিভূষণের সেকেন্ড ওয়াইফ ছিল আর কি। তো ওই জায়গা থেকে উনার বেশ কম বয়সী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারাও গেল, উনি একা উনার যখন বাচ্চা কাচ্চা নিয়ে তখনকার সময়ে একজন উইডো ওম্যান আরেকজনের জন্য মৌখিক চুক্তির মাধ্যমে বসে আছে যে না এই ছেলেটা পারলে মানে আমার হাজবেন্ড ওই যে বিজয়ারা সত্যজিৎ রায়ের কেমিস্ট্রির মতো করে বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ আর ওনার মধ্যে যে কেমিস্ট্রি ছিল যে আমার হাজবেন্ডের এই জিনিসটা কেউ পারলে এই ছেলেটাই পারবে, আমি ওকেই দিব, তারও যে একটা এক্সট্রিম লেভেলের বিশ্বাস,
ফেথ নিয়ে বসে থাকা, এবং এটা অনেক বড় একটা সাপোর্ট ছিল। আমি এটা না থাকলে তো এক্স্যাক্টলি, মানে আমি আপু তোমাকে প্রথমে বললাম যে দেখো এদের অবদান নিয়ে সবাই কথা বলে, কিন্তু এই যে মানুষটার অবদান, আমি এটা পড়তে গিয়ে জাস্ট অবাক হয়েছি যে ওনার একে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে, উনি হচ্ছে তারপর সত্যিকারের কাছ থেকে কোনো টাকা পয়সা পায় না, এরা ওকে অগ্রিম দিবে বলতেছে 10-12 জন, ইভেন এমন একজন মানুষ আছে যাকে না করা কঠিন, পরে উনি কি বলছে, পরেও চিঠির মাধ্যমে না করছে। সো এত স্ট্রাগল করছে জাস্ট একটা কারণেই, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই পথের পাঁচালী একটা, মানে এই পথের পাঁচালীকে যে একমাত্র ভালো করে ফুটিয়ে তুলতে পারবে সেটা সত্যজিৎ রায়, এবং আমি তাকে কথা দিয়েছি এবং আমি তার জন্য অপেক্ষা করব। শেষ পর্যন্ত ওই যে আমি তোমাকে বললাম যে 3-4 বছরে সত্যজিতের পথের পাঁচালী নিয়ে কেউ প্রশংসা করে নাই, একজনই করছে। অ্যান্ড দেয়ার হচ্ছে ওয়ান গাই যে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বলছে যে আমি বাধ্য হচ্ছি আপনাকে সম্মান করতে, যে আমি এতদিন ধরে আপনার পিছনে লেগে আছি, আপনি বিক্রি করেন নাই, আপনি এটা মৌখিক ইয়ার জন্য এতদিন ধরে আপনি আপনার কথার দাম দিয়েছেন, আপনি বিশ্বাস করেছেন সত্যজিতের উপর, এই জন্য আমি আপনাকে সম্মান করতে বাধ্য হচ্ছি। যে ওনার ওনার যে পোস্টারটা ছিল, হ্যাঁ হ্যাঁ, পোস্টারটা দেখে উনি বলছিল যে কতখানি ক্রিয়েটিভ এবং নতুন ধরনের পোস্টার উনি বানাইছিল তখনকার সময়। সো শেষ পর্যন্ত আমরা দেখলাম যে ওই যে বিজয় রায় নেটওয়ার্কিং দিয়ে হচ্ছে ইয়ার কাছে যায়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে যায়। এবং তুমি কি জানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের কোন প্রজেক্ট থেকে টাকাটা দেওয়া? মোস্ট প্রবাবলি রোড ডিপার্টমেন্ট থেকে টাকাটা দেওয়া পথের পাঁচালী নামের জন্য, পথের পাঁচালী নামের জন্য। সো এবং হচ্ছে ইয়া থেকে ইন্ডিংটা চেঞ্জ করতে বলে, হ্যাঁ ইন্ডিং চেঞ্জ করে বলে যে এটা হ্যাপি ইন্ডিং দাও, সুজলা সুফলা, হ্যাঁ সুজলা সুফলা গ্রাম দাও, কারণ এখন শহর দেখাও, হ্যাঁ এখন হচ্ছে গ্রামে সরকার অনেক উন্নয়ন কাজ করতেছে, বাট স্টিল ওই মানুষটা নিজের জায়গাতে অনড়, নিজের জায়গাতে হচ্ছে তোমার স্ট্রাগল করতেছে। আর প্রত্যেকটা মানুষের, রমা বন্দ্যোপাধ্যায় বলি, সত্যজিৎ রায় বলি, বিজয় রায় বলি, সবাই সবার জায়গাতে না খুব স্ট্রিক্ট ছিল, হইলে এটাই করবো, নইলে বাদ। এক্স্যাক্টলি, এই জন্যই মনে হয় এই জিনিসটা এত খানি সুন্দর হয়ে হতে পারছে, যে আমি 100 প্ল্যান করছিলাম, ওরা কেউ 99ও মানে আপোষ করে নাই, 100ই হইতে হবে, এই জন্য এই জিনিসটা মনে হয় 200 হয়ে গেছে। এক্স্যাক্ট, এমন তুমি কল্পনা করো যে ওই জন্যই যখন উনি সিনেমাটা বানায়, ওর সামনে বাইসাইকেল থিপস ঠিক আছে, উনি তো ভিন দেশের সিনেমা, বাংলা বা ভারতবর্ষে ওই ধরনের কোনো সিনেমা হয় নাই এখনও, এবং এটা ব্যবসা সফল হবে কিনা সেটা নিয়েও সবচেয়ে বড় সন্দেহ ছিল আসলে। কারণ হচ্ছে মানে এই সিনেমা মানুষ কেন দেখবে, কি দেখবে না দেখবে, বাট ওই যে আমি সবসময় একটা কথা বলি যে তোমার পিছনের স্ট্রাগল যদি থাকে, তোমার সাকসেস বা তোমার ফলাফলটা আসলে খুব বেশি মজবুত হয়, বা তোমার হচ্ছে ভিত শক্ত থাকলে বিল্ডিং অনেক উপরে যায় আসলে। সো এই ব্যাপারটা সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে ঘটছে। উনি ধরো ফান্ডিং পাইলো পরে ইয়ার থেকে, সরকারের কাছ থেকে ফান্ডিং পায়, মুভি শুরু করলো, এবং ওটা একটু মানে একটু ইয়াতে আসতো, গ্যাপ দিয়ে দিয়ে ফান্ডিংটা আসতো, আরও বেশি টাইম লাগলো, 4 বছর ধরে পথের পাঁচালী শ্যুট হলো। তারপর হচ্ছে মাঝে একবার 1952 কি 53 সালে অর্ধেক পথের পাঁচালী দেখানো হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে, আসলে ই করার জন্য, ওনাদের ফ্যামিলিকে দেখানোর জন্য, ফ্যামিলি যে আমরা দেখতে চাই, আলাদা করে একটা প্রিমিয়ার, স্পেশাল প্রিমিয়ার শো আর কি। এবং হচ্ছে ওটা দেখার পর মানে বিভূতিভূষণের স্ত্রী আসলে স্তব্ধ হয়ে গেছিল যে এইভাবে আসলে সৌন্দর্য ফুটানো যায়, বা উনি কতটা, এবার হচ্ছে বিভূতিভূষণ যেই নিশ্চিন্দপুর দেখছে, সত্যজিৎ সেই নিশ্চিন্দপুর খুঁজে বের করছে, সেই নিশ্চিন্দপুর মুভির মাধ্যমে নিয়ে এবং স্পেশালি ওদের যে ভিটে বাড়িটা, ভিটে বাড়ির যে একটা মানে অসাধারণ রিপ্রেজেন্টেশন উনি দেখাইছে, বইটা যে পড়ছে, এবং তারা সবাই একটা, কিন্তু তাদের মানে যারা যারা পথের পাঁচালী পড়ছে সবার মাথায় না নিশ্চিন্দপুরের মাঠ, ওই বাড়ি, সেই পুকুর ঘাট, সবকিছু একটা মানে একটা কনসেপ্ট মাথায় ভিজুয়ালাইজেশন আসে, যে আমি এইভাবে জিনিসটাকে দেখতেছি, কারণ বিভূতিভূষণই ওইভাবে বুঝাইছে মানুষকে। সেম টু সেম জিনিস পর্দায় অনেকের পালস ধরে এবং লেখকের পালস ধরে সেটাকে নিয়ে আসা, সার্বজনীনভাবে সেটাকে নিয়ে আসা, সত্যজিৎ রায় ছাড়া আসলে আই ডোন্ট থিংক আর কেউ পারতো কখনো। এই জন্যই ওনাকে ইউনিভার্সে ওনাকেই বাইছে নিচ্ছিল, হি ওয়াজ চুজেন ওয়ান, যে উনিই বানাবে। অদ্ভুত, মানে দেখো তোমার যখন সত্যজিৎ রায়ের মানে মুভিটা যখন মাঝপথে, তখন আবার হচ্ছে তোমার ইয়া থেকে, মাঝপথে না, শুরুর যে স্টেট ফটোগুলো আছে ওগুলো আবার হচ্ছে একজন নেপালে মনে হয় একটা ইয়া আসে, তোমার পরিচালক আসে, তাকে দেখানো হয় এক্সিবিট একটা, হ্যাঁ। তারপর হচ্ছে উনি নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার জন্য ইয়া করে, বাট মুভিটা যখন ফাইনালি শেষ হয়, এটার মিউজিকটা আজও আমাদের এত পছন্দের। মিউজিকটা 11 ঘন্টার মধ্যে পুরো মুভির মিউজিকটা কভার করা হয়, যেটা আনবিলিভেবল ছিল। এবং ওনারা যে ওই এডিটিং এর সময় যে দেখে, ওই জায়গা থাকে না যে একজন ঘুমায় যাচ্ছে,
ওর মুখে উনি জলের ছিটা দিয়ে বলতেছে যে বাবা বাবা করে দে করে দে, কারণ কি ওনার আবার চাকরির শিফট আছে, ওইখানে আবার যেতে হবে, হ্যাঁ আবার এখানেও আসতে হবে, মানে কিভাবে উনি ব্যালেন্স করছে এবং অ্যালং উইথ ফ্যামিলি সাপোর্ট। এক্স্যাক্টলি, নিউ ইয়র্কে কিন্তু হচ্ছে তোমার ইয়েটা মুভিটা পাঠাতে হবে, ডেটও কাছায় চলে আসতেছে। তো আমরা যখন দেখি যে ফাইনালি যখন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী রেডি, একটা প্রিমিয়ার শো হলো হচ্ছে হর্তাকর্তাদের জন্য, এবং সেখানে দেখা গেল যে বাঙালিদের খুব বেশি ভালো লাগে নাই, বাইরের দেশে যারা তাদের ভালো লাগছিল, আপনাদের ভালো লাগে নাই। বাট ওই যে সত্যজিৎ রায় যেখানে আড্ডা দিত, ওখানে একটা সিন আছে না, যে সিনটা দেখার পর আমার গায়ে লোম দাঁড়ায় গেছিল, যেখানে আড্ডা দিত, পরে ওখানে যাওয়ার আগে একটা কনভারসেশন হয় যে পথের পাঁচালী কি সিম বানাইছে, মানে দরিদ্রতা দেখাইছে, ওই জন্য নিউ ইয়র্কে হচ্ছে পুরস্কার পাইছে, হ্যান ফ্যান ত্যান। পরে একজন বলে যে তুমি কি নিউ রিয়েলিজমের নামটা কখনো শুনছো? বই এবং হচ্ছে মুভি এর মধ্যে যে বাস্তবতার যে পার্থক্যটা ছিল, সেটা পথের পাঁচালী বা পথের পদাবলী বলা হয় ওই সিনেমাতে। পথের পদাবলী হচ্ছে সরাই দিছে, এবং সত্যজিৎ রায় তার কিছুক্ষণ পর এন্ট্রি নেয় ওখানে। এন্ট্রি নেওয়ার পর সবাই মিলে প্রথমত হচ্ছে ওইটার ওকে স্যার বলা শুরু করে, তারপর হচ্ছে একজন অটোগ্রাফ নেয় এবং সবাই দাঁড়িয়ে হাত তালি দেওয়া শুরু করে। আমার জাস্ট মনে হয়েছে যে একজন মানুষ 4টা বছর ধরে এত বেশি বকাঝকা গালিগালাজ এত কিছু খাওয়ার পর শেষ পর্যন্ত ওই জায়গাতে গিয়েই আবার স্ট্যান্ডিং ওভেশন পাইছে। সো মানে পথের পাঁচালী তৈরির গল্প যে কারো জীবনের জন্য তার স্বপ্নের ক্ষেত্রে একটা বিশাল বড় উদাহরণ হয়ে থাকতে পারে আমার মনে হয় সবসময়ের জন্য। এবং যে ক্যারেক্টারগুলো ছিল যাদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখছে, অবাস্তব রকমের একটা জিনিস তিনি তৈরি করছে। আমার জাস্ট মনে হইতো দেখো, যে আপু যেই জিনিস, যে মানুষ বাংলা সিনেমা পছন্দ করতো না, বাংলা বই পড়তো না, সেই মানুষ একটা বই পড়লো, ওই বই থেকে সিনেমা বানালো এবং বিশ্ববিখ্যাত একজন পরিচালক হয়ে উঠলো আসলে। এবং উনি কিন্তু হচ্ছে গিয়ে ইংলিশ ছাড়া উনি মিউজিক বলো, মুভি, বই, সব জিনিসে কিন্তু উনি একটু পাশ্চাত্য জিনিস উনি পছন্দ করতো। কারণ কি, যে তখনকার সময়ের মানুষের মতো বাংলা সিনেমা তো জাস্ট মাসালা মুভি হচ্ছে, এখন আর প্রপার সিনেমা বলতে কিছু হয় না। সিনেমা বা ওই ড্রামাটাকে একদম ওই সিনেমা বা ড্রামাটিকভাবেই দেখানো এবং অবাস্তব কিছু না। কারণ তখনকার দিনে না মানুষের মধ্যে ছিল যে হ্যাঁ, আমি সিনেমা দেখতে যাচ্ছি রিয়েলিটিকে এসকেপ করার জন্য, রিয়েলিটি দেখার জন্যই আমি আর যাবো না, বা গেলেও রিয়েলিটির মধ্যে আমি কী দেখবো, সেই হইতেছে কি মানুষ কষ্ট করতেছে হ্যান ত্যান বিজেপি। কিন্তু উনি রিয়েলিটিও দেখাইছে এবং সেটার মধ্যে উনি সৌন্দর্যও দিছে, থট প্রভোকিং জিনিসও দিছে, সৌন্দর্যও দিছে। মানে এই জন্যই মনে হয় এটা এত বেশি অবাস্তব ছিল তখনকার সময়ে, যে এই জিনিসগুলা যে সিনেমায় দেওয়া যায়, তৎকালীন সিনেমায় দেওয়া যায়, ওটাকে ব্যবসা সফলও করা যায়, স্ট্রাগল করে করে 100 টার্গেট করছে, 101-এ গিয়ে শেষ করা যায়। এইটা হচ্ছে গিয়ে কি বলবো, মানে সবাই তো মোটিভেশনাল কোট খুঁজে, মোটিভেশনাল স্টোরি খুঁজে এন্ড এভরিথিং, আর কিচ্ছু লাগবে না। ইউ ডোন্ট লাইক দ্য বুক, ইউ ডোন্ট লাইক টু ওয়াচ মুভিজ, বই পড়তে ভালো লাগে না, বইও পড়ালে পথের পাঁচালী দেখাও লাগবে না, কিছুই করা লাগবে না। শুধু পথের পাঁচালী নামে একটা সিনেমা কিভাবে তৈরি হয়েছিল এবং যে তৈরি করছিল সে কিভাবে এই সিনেমার জগতে আসলো, কেন আসলো, কোথা থেকে আসলো, কিভাবে সিনেমা বানাইলো, সে সিনেমার কি কি হইল, এই পুরাটাই মনে হয় আরেকটা মানে বিশাল বড় একটা, যে বলে না, লাইফ লেসন টাইপের একটা গল্প হয়ে থাকবে আর কি সবসময়। পথের পাঁচালীর এখানে তো আমরা আপাতত 2টা বই দেখতে পাচ্ছি, যে 2টা বইয়ের মধ্যে যা যা ছিল আর কি, কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেকগুলো বইয়ের মধ্যে হ্যাঁ আমি প্রচুর কথাবার্তা আছে। আমি হচ্ছে লাস্ট এটাও পড়ছি, তারপর হচ্ছে বিষয় চলচ্চিত্র সত্যজিৎ রায় ওটা পড়ছি, মুভিটা দেখছি, অপুর পাঁচালী মুভি দেখছি, কয়েকটা আর্টিকেল পড়ছি। মোটামুটি আমাদের তো সময় একটু কম ছিল, তারপর আমরা মোটামুটি অপুর পাঁচালী নামে ওনার একটা বইও আছে কিন্তু, যেখানে উনি ওই এই টাইপের একেই বলে শুটিং নামে একটা বই আছে, ওটার মধ্যে অপুর পাঁচালীর একটা চ্যাপ্টার আছে যেখানে উনি শুধুমাত্র এইগুলো নিয়ে কথাবার্তা বলে, উনার ন্যারেশনে যে উনি কিভাবে দেখছিল শুটিং এর টাইমগুলো। এক্স্যাক্টলি। সো আমরা মোটামুটি চেষ্টা করছি প্রত্যেকটা ডকুমেন্টেশন নিয়ে কালেক্ট করে কথাবার্তা বলার জন্য, বাট আমার মনে হয় আরও অনেক কিছু বাকি, এখনও অনেকের পার্সপেক্টিভ থেকে দেখা বাকি, অনেকের হচ্ছে বা দেখা বাকি। তারপর ধরো মুভিটা যখন শুরু হলো, মানুষজন তো মানে কেউ কল্পনা করে না যে এই মুভি আসলে হাউসফুল থাকবে সব সময়, ঠিক আছে? প্রথমে ওই যে ওই একটা সিন থাকে যে একটা কাপল বসে বসে কথা বলতেছে, অপরিচিত মুভির মধ্যে কাপল বসে কথা বলতেছে যে এই সিনেমা না থাকলে এখন আর জাতি থাকবে না। যেই সিনেমা মানুষজন এত কথা বললো যে এই জিনিস তো কোনোদিন সিনেমা হইতেই পারে না, 4-5 বছর পর সেই সিনেমা না দেখলে মানুষের আর লোগো সমাজে মুখ দেখানোর জায়গা থাকতেছে না। মানে তুই পশ হবা না, তুমি এলিট শ্রেণীর মধ্যে থাকতে পারবা না। এলিট কি মানে তুমি সভ্য মানুষের মধ্যে পড়বে না যদি তুমি এই সিনেমা না দেখো। মানে ওই যে 180 ডিগ্রি যে ঘুরে যায় মানুষের সিচুয়েশন, মানে একটা ভয়ানক এক্সাম্পল যে একদম প্রপারলি কাজকর্ম করতে পারলে আসলে যে এন্ডে যে টেবিল টার্ন হয়ে যায়।
ইটস ট্রু, আমরা অনেক জায়গায় দেখছি, আমরা হাজারি ঠাকুরের স্ট্রাগল পড়ছি, এটা তো কাল্পনিক, কিন্তু এই যে এটা তো রিয়েল, রিয়েল, এটা তো রিয়েল। তারপর হচ্ছে ধরো মুভিটা যখন তোমার প্রথম মুভি ভারতবর্ষের, যেটা হচ্ছে কান ফেস্টিভ্যালে যাই, এবং তার প্রথম মুভি লাইফের, এবং বেস্ট হিউম্যান ডকুমেন্টেড ফিল্ম অ্যাওয়ার্ড পাই, কিন্তু প্রথম দিকে একজন সাকসেসফুল ক্রিটিক্স যিনি ছিলেন উনি উঠে গেছিলেন, কিন্তু মুভিটা যখন একটু ডিপে যায়, মানুষজন যখন ডিপ দেখা শুরু করে, এবং কান চলচ্চিত্রের মতো জায়গাতে তোমার তো বেস্ট ডকুমেন্টেড অ্যাওয়ার্ড তো পাইলো, স্ট্যান্ডিং ওভেশন পর্যন্ত পাইছে আসলে। সো এতটা চমৎকার। এবং এটা নিয়েও বলছিল যে উনার মুভিটা মনে হয় একদম লাস্টের দিকে ছিল, হ্যাঁ একদম প্রথম দিন আর কি, প্রথম দিন লাস্টের দিকে ছিল, এই জন্য মানুষজন দেখে নাই। পরের দিন থেকে হচ্ছে এটা নিয়ে কথাবার্তা বলা শুরু হয়, যখন মানুষ বুঝতে পারে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। এক্স্যাক্টলি। এবং যে হলে দেখানো হচ্ছিল ওটা একটু আনইম্পর্টেন্ট, মানে তেমন ইম্পর্টেন্ট মুভি ওই জায়গায় দেখানো হইতো না, এরকম হলে আসলে দেখানো হচ্ছিল। বাট বলা হয় না যে তোমার মধ্যে যদি ওই ধরনের, বা তোমার কাজ যদি ওই ধরনের প্রতিভা সম্পন্ন হয়, তোমার জায়গা ঠিক হয়ে যায় বা জায়গা খুঁজে নেওয়া যায়। অনেক জায়গায় সুযোগ থাকলে, নেটওয়ার্কিং থাকলে আরও আগে হয়, বাট হোপফুলি যারা স্ট্রাগল দিয়ে কাজ করে, যারা একটা ওন করে প্রত্যেকটা ব্যাপার, তাদের ব্যাপারগুলো কেন জানি আসলে দাবায় রাখা যায় না। এটা হচ্ছে ওইটা মানে ওই যে বলে না কি একটা লাইন থাকে যে পথিক যখন পথে নামে, পথই পথিকরে পথ দেখায়, মানে খুঁজে যায়, সৃষ্টি করে নেয় আর কি, সে সৃষ্টি করে নেয়। সো সত্যজিৎ রায়ের ব্যাপারটা এরকম ছিল যে সে পথ পাচ্ছে না, কিন্তু সে হাঁটাটা বন্ধ করে নেই। ওই জন্যই সে আলটিমেটলি, আমি বলবো না যে এই পথের পাঁচালী হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যাওয়ার্ড পাইছে, মানুষের ভালোবাসা পাইছে, ক্লাসিক হয়েছে, তার জার্নি শেষ হয়ে গেছে, তার জার্নি এখনো চলতেছে, দ্যাটস ওয়াই উই আর টকিং অ্যাবাউট ইট। সো ওই যে উনি এমন একটা পথে হাঁটছিল যে ওই পথের কোনো ডেস্টিনেশনই ছিল না, এমনি তো ডেস্টিনেশন ছিল, আনসার্টেন ছিল, কিন্তু যখন কিচ্ছু নাই, কোনো আশার আলো ছিল না যে আগে একজন এরকম করে গেছে, আমরা এরকম করলে হয়তো কিছু হবে। উনারাই একদম এটা ফার্স্ট করছে, ওনার ডেস্টিনেশনের চিন্তাটা করে নাই দেখে ওনাদের জার্নিটা এখনো রয়ে গেছে, যে ওনারা একটা জার্নি শুরু করে দিয়ে গেছিল, ওনাদের গল্প এবং ওনারা যে গল্প থেকে ইন্সপায়ার্ড হয়েছিল, দুইটা গল্প একসাথে মিলে নতুন আরেকটা জার্নি হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় এটাই মনে হয় কোনো সিনেমা বা কোনো গল্প বা কোনো মানুষের স্বপ্নের সবচেয়ে বড় ব্যাপার, যে ওনার স্বপ্নটা উনি আরও অনেক মানুষের মধ্যে ছড়ায় দিয়ে, ওনার চলে যাওয়ার পরে বা ওনাদের ওই রিলেটেড সবাই চলে যাওয়ার পরেও জেনারেশন টু জেনারেশন ওই জিনিসটা ফ্লো করতেছে। অ্যান্ড তুমি যেহেতু মুভির ইয়াতে ছিল, ভার্সিটিতে, তুমি রিলেট করতে পারবা যে আজ অব্দি আমাদের উপমহাদেশে যারাই ডিরেক্টর হতে চাইছে তারাই সত্যজিৎকে আইডল মানছে। হ্যাঁ, মোস্ট অফ দ্য, আমি বলবো 90% ক্ষেত্রেই সবাই সত্যজিৎ রায়কে, সেটা কেউ গল্প লেখালেখি শুরু করুক, কেউ সিনেমাই করুক, বা ইভেন অনেকে যারা মিউজিক ডিরেকশন দেয়, তারাও হচ্ছে গিয়ে সত্যজিৎ রায়ের মতোই একজন মিউজিক মাস্টারও হতে চায়, যে আমি ওনার মতো করে চিন্তা করবো, এবং উনি যেসব মিউজিক শুনতো, মোজার্ট বলি বা বিটোভেন বলি, ওগুলা শুনে ইন্সপায়ার্ড হয়ে ওনার মতো করে আমরা করবো। এক্স্যাক্টলি, মানে সবগুলো জায়গায় উনি হচ্ছে গিয়ে মানে এমনভাবে মানুষকে ইন্সপায়ার করছে, বা ওইটাকে বলে রিয়েল ইনফ্লুয়েন্স করা, মানুষের পুরা মেন্টালিটি চেঞ্জ করে, অ্যাম্বিশন চেঞ্জ করে, মানুষের চিন্তাধারায় বদলে দেওয়া। এক্স্যাক্টলি। তারপর পথের পাঁচালীর পর ধরো অপরাজিত আসে, অপুর সংসার আসে। অপরাজিততে যেই ব্যাপারটা আমরা দেখি যে ওই যে কুসংস্কার সবকিছু ছেড়ে একটা বিগার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে, সে বিগার পিকচারের দিকে যাচ্ছে। অপুর সংসারে ওই যে সেই বিখ্যাত ডায়লগ, হ্যাঁ, যে তার মানে স্ট্রাগল করছে কিন্তু ছেড়ে দিচ্ছে না, হাল ছেড়ে দিচ্ছে না, সো হি ওয়ান্টস টু লিভ, মানে ওই এবং ওই জায়গাটা মানে এত সুন্দর করে, মানে ও হাঁটতেছে এবং বলে যে এটা তো উপন্যাস, তার আত্মজীবনী, ও এত সুন্দর করে বলে যে একটি ছেলে, তার টাকার অভাবে পড়াশোনা হচ্ছে না, মা বাবা নাই, সে পৃথিবীতে একদম একা, সে চেষ্টা করে যাচ্ছে, সামান্য টাকা দিচ্ছে, কিন্তু সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাতে চাইছে না, এসকেপ করতে চাইছে না, সে বাঁচতে চাইছে, হি ওয়ান্টস টু লিভ সামহাউ। আমার না মুখস্থ, আমি দেখতে এমন ভাবে সিনগুলো আমরা দেখছি আর এমন ভাবে ওন করছি। হ্যাঁ, সত্যজিৎ রায়েরই কথা মনে হয় যে তার সামনে কত কত অবস্টাকল ছিল, অন্য কেউ হলে ওইখানে গিভ আপ করতো, যে না ভাই টাকা নেই, অনেক এক্সকিউজ ছিল, ভাই টাকা নাই, ভাই আমার বউ আছে, ভাই আমার বাচ্চা আছে, আমি বেতন দিতে পারতেছি না, আমার ভালো চাকরি আছে, 4 বছর ধরে শ্যুট করব, সবাই তো মানে আমরা যেটা করি কোনো কিছু হওয়ার আগেই ভেবে নিই, 4 বছর ধরে শ্যুট করবো, অপু তো বড় হয়ে যাবে, দুর্গা তো বড় হয়ে যাবে, চুনিমালা তো মারা যেতে পারে, কতগুলা এক্সকিউজ এই 30 সেকেন্ডের মধ্যে আমি বের করে ফেললাম। হয়তো আমরা এসব এক্সকিউজ দিতাম, বাট উনি কি বলছে, এসকেপ করছে না, পালাতে চাইছে না, সে বাঁচতে চাইছে, সে আগায় যাইতেছে, যে না ওই যে হি ওয়ান্টস টু লিভ, ওই যে সে তার স্বপ্নটাতে যে লিভ করতে চেয়েছিল, সে ওই দিকেই যেতেছে।
সো এই জায়গায় ওই সিনটা দেখলে আমার সবসময় শুধুমাত্র সত্যজিৎ রায়ের কথা মনে হয় যে উনি নিজের কথাটাই মনে হয় এখানে জাস্ট দিয়ে দিছে। তোমার কি মনে হয় না আপু যে ফিল্ম ডিরেক্টর বলো গল্প লেখক বলো এরা আজীবন শুধু নিজের কথাই বলে? হ্যাঁ, এবং এটাই তো উচিত। এটাই উচিত আমার কাছে মনে হয়, কারণ বর্তমান সময়ের অনেক সিনেমা বা মানে কি বলবো, মুভির কথা বলি বা গল্পের কথা বলি, থাকে না যে মানে তারা ফরমায়েশি কাজ করে, অনেকেই করে, এটা আগেও করতো এখনো করে। ফরমায়েশি বলতে কীরকম, অন্যকে আনন্দ দেওয়ার জন্য বা অন্য যা চাচ্ছে শুধুমাত্র সেটাই দেখানো। যে তুমি যেমন, আমি হয়তো ম্যাঙ্গো জুস দেখতে চাচ্ছি, তুমি অ্যাজ এ ডিরেক্টরকে ম্যাঙ্গো জুসই দেখাবা, কিন্তু তুমি মনে মনে পাইনাপেলের জুস গল্প বলতে চাচ্ছ। তো যারা সত্যজিৎ রায় বা সত্যজিৎ রায়ের মতো যারা অ্যাকচুয়ালি মুভি লাভার ডিরেক্টর থাকে, আমি ডিরেক্টর বলবো না, আমি বলবো স্টোরি টেলার। স্টোরি টেলার, সে গল্পে লিখের মধ্যেও লিখায়ও হচ্ছে কি গল্প বলতে পারে, বা সে সিনেমার মাধ্যমে বলতে পারে, বা সেটা গানের মধ্যেও বলতে পারে। যে অ্যাকচুয়ালি গল্প বলতে চায়, এই পডকাস্টের মধ্যেই হোক, সবাই নিজের নিজের ওই গল্পটা হচ্ছে গিয়ে তারা বলে যে আমি একটা জিনিস এভাবে পারসিভ করছি, এটা আমার গল্প, অন্য কারো গল্প ছিল যে আমি এই গল্পটা পড়ে আমি এরকম মনে করছি, যখন আমার গল্প এইটা এখন আমি তোমাকে বলতে চাই। ওই জন্যই হয়তো ওনারা ওই আমরা যেটাকে তথাকথিতভাবে সাকসেসফুল বলি, ওনাদের কাছে ওইটা হয়তো, বা ওই যে ওই একটা কনসেপ্ট আছে না যে একটা পিরামিডের মতো, প্রথমে বেসিক নিড, খাবার দাবার, চিকিৎসা, একদম উপরে যে থাকে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা সামথিং লাইক দ্যাট, যেটা ভুলে গেছি, ওনারা ওই লেভেলে যায় পৌঁছায় যায় যে আমি এটা বলতে চেয়েছিলাম, এটাই আমি, এই যে আমার গল্প, দ্যাটস ইট। দ্যাটস ওয়াই মানুষ তাদেরকে মনে রাখে, কারণ তারা ফরমায়েশি কিছু করে নেই। ফরমায়েশি করলে কালজয়ী হওয়া যায় না, এটা আমি পার্সোনালি বিশ্বাস করি। এবং ফরমায়েশি অনেক কঠিন বাংলা বলে ফেলছো। এটা যেমন সত্যজিৎ রায়ের, আমরা এখনই শেষ করবো, সত্যজিৎ রায় যখন মুভিটা তৈরি করতে যাচ্ছিল ওই সময়টা কল্পনা করো, আর এই যে ডকুমেন্টেড পাওয়া, অ্যাওয়ার্ড পাওয়া, এই টাইমটার মধ্যে একদম বিশাল পার্থক্য, 180 ডিগ্রির যে গ্যাপ, এটা আসলে পুরোটাই। এবং উনি যদি তখন চিন্তা করতো যে আর যেভাবে মুভি হচ্ছে আমিও সেভাবেই তৈরি করব, তাহলে কিন্তু ওই যে 1955 সালে মনে হয় এটার 54 কি 55 সালে যে পাইয়া হয়, রিলিজ হয় আর কি, আর শুরু তো হয় 52-51-তে, ওই টাইমেই থাকতো। এর 3 মাস পরেও কেউ পথের পাঁচালী নিয়ে কথা বলতো না। তখনকার সময়ে তো ওই যে যেসব সিনেমা ব্যবসা সফল ছিল, ওই 52-53 সালের আর কোন তৎকালীন সময়ের কোন ডিরেক্টরের নাম আমরা জানি, কোন প্রডিউসারের নাম জানি, কোন স্টোরি টেলারের নাম জানি, কোন মিউজিশিয়ানের নাম জানি, কোন সিনেমাটোগ্রাফারের নাম জানি, বা কার তখনকার সময় কোন ব্যবসা সফল মুভি নিয়ে আমরা এখন কথা বলতেছি, কেউই কথা বলতেছে না। তারা 2-3 মাস চালাইছে, প্রচুর পরিমাণে টাকা হয়তো উঠে আসছে, ব্যাস ডান। এটার সাথে একটা এক্সাম্পল আছে, মির্জা গালিব যে সময় হচ্ছে দিল্লিতে ছিলেন, ওই সময় রাজপ্রাসাদের একজন কবি ছিলেন, ওই কবির নাম আমি পড়ছিলাম ভুলে গেছি, কিন্তু দেখো ওই কবিরকে আমরা কেউ চিনি না, কিন্তু মির্জা গালিব একটা সাধারণ মানুষ ছিলেন, মানে ওই যে নাগরিক জীবনের, ঠিক আছে, কিন্তু মির্জা গালিবকে আমরা আজও মনে রাখছি, কিন্তু ওখানকার রাজপুর প্রাসাদের কবির নাম কিন্তু আমরা কেউ জানি না। ওই যে আমরা বলি অনেক আগে মনে আছে আমাদের, আমি জানি না তুমি পড়ছো কিনা, ছোটবেলা একটা গল্প ছিল, দুই মুসাফির, আই ফরগট দ্য রাইটার্স নেম। সো এটা আমাদের পাঠ্য বইয়ে ছিল আর কি, দুই মুসাফির। আমি যদি ছোট্ট করে এটা একটু সিনাপসিস দিই আর কি, যে দুজন মুসাফির, দুজন মানুষ রাস্তায়, একজন হাঁটতেছে, একজন করতেছে, তো দুজন কথা বলতেছে যে তুমি কোথায় যাচ্ছ। একজন বলতেছে যে আমি ওই গঞ্জের দিকে যেতেছি, বলতেছে হ্যাঁ আমিও তো যাচ্ছি, আমার ওখানে বিশাল বড় বাড়ি আছে, অমুক আছে তমুক আছে, আমাকে লোকজন খুব চিনে, আমাকে লোকজন খুব মানে। ওই লোকটা বলতেছে আমাকে আসলে সেরকম কেউ চিনে না, আমি আসলে খুবই নর্মাল, আমি জাস্ট এমনি ঘোরাফেরা করি বা হ্যান ত্যান, ছোটো ছোটো কিছু সংলাপ ছিল। তারা যখন যায় একজনের দিকে, মানে যে একটু চুপচাপ কথা বলতেছিল, যার কিছু ছিল না, তাকে দেখে মানুষ ঝাঁপায় পড়ে যে উনি কিভাবে আবার ফেরত আসছে, যেরকম উনি কীভাবে ফেরত আসছে। আরেকজন যিনি, যে বলতেছে তার বাড়ি গাড়ি আছে অ্যান্ড এভরিথিং, তাকে খুব চিনতে পারতেছে না। পরে দেখা গেল দে ওয়ার অ্যাকচুয়ালি সোলস। একজন মোস্ট প্রবলি, দুই মুসাফিরের একজন মোস্ট প্রবলি একজন বাউল, সম্ভবত লালন শাহ ছিল, আর আরেকজন ছিল তৎকালীন সময়ের একজন বড় ব্যবসায়ী বা একজন কি বলে খুব রিচ একজন পার্সন, যাকে কিনা তখনকার সময় মানুষ খুব মান্যগণ্য করতো এন্ড এভরিথিং, বাট এখন আর তাকে কেউ মনেই রাখেনি। কিন্তু লালন শাহকে মানুষ তখন পর্যন্ত মনে রাখছিল। তারপরে তারা হচ্ছে মনে হয় একটা ঘরে যায়, ঘরে যাওয়ার পর বলে যে ভাই তোমাকে কেমনে সবাই মনে রাখছে। তখন উনি বলে যে আমি আমার কাজটা করে গেছিলাম, আমি মানুষকে দেখানোর জন্য বাড়ি গাড়িও বানাই নেই, কোনো জাগতিক সম্পত্তি কোনো কিছু এমন বানায় যায় নেই যেটা শুধুমাত্র আমাকে ক্ষণিকের নাম দেবে, ক্ষণিকের আনন্দ দিবে। আমি মন থেকে একটা জিনিস ভালোবেসে করছি, একটা কিছু সৃষ্টি করছি, এই